হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ডিয়ার এসএসসি 26, আজকে আমরা আমাদের ওয়ান শট ক্লাসের যে টপিকটা পড়বো সেটা হইল সাবস্টিটিউশন টেবিল। এই সাবস্টিটিউশন টেবিলের তুমি আগে কখনোই কোনো গ্রামারের রুল পড়ো নাই, বা কোনো এটার উপর স্পেশাল কোনো ক্লাস পাও না যেটা দিয়ে তুমি আসলে কোনো ট্রিক্স ইউজ করে মিলাই ফেলতে পারবা। সো আজকের ক্লাসে এরকম কিছু পাইতে যাচ্ছ যা আসলে তোমার জন্য খুবই হেল্পফুল হবে, যে জাস্ট উইদিন শর্ট টাইম খুব কনফিডেন্টলি এই টপিকে 5 out of 5 এনশিওর করতে পারবা, সেরকম একটা ক্লাস তুমি পাইতে যাচ্ছ। কেন বলতেছি, তো প্রথমে আগে দেখি যে এই টপিক আসলে 5 out of 5 পাওয়ার জন্য আমাদের কি কি জানা লাগবে। প্রথম কথা, এইখানে তুমি গ্রামারের রুলস জেনে যদি মিনিং না বুঝো কিছুই করতে পারবে না। তো প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো মিনিংটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। হ্যাঁ, তোমাকে মিনিং এর আন্ডারস্ট্যান্ডিংটা তোমার দরকার, আন্ডারস্ট্যান্ডিংটা এটা প্রথমে দরকার। তোমার মধ্যে যদি মিনিং এর বোধটা না থাকে বা মিনিং পড়ে না বুঝো, তাহলে দেখা গেছে তুমি মিনিং বুঝতেছো না, তো তুমি গ্রামারে অনেক কিছু জানো বাট মিলাইতে পারতেছো না। তো 2 নাম্বার যে জিনিসটা তোমার দরকার সেটা হলো তোমার সাবজেক্টের সঙ্গে ভার্বের যে ব্যবহার, ভার্ব অ্যান্ড আরেকটা জিনিস প্রিপোজিশন। অনেক সময় তোমাকে প্রিপোজিশন অথবা তোমাকে শেষের যে এক্সটেনশন ওখানে অবজেক্ট অথবা সেখানে যদি কোনো কমপ্লিমেন্ট থাকে, সো সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নেওয়া লাগবে যে এগুলোর পর কমপ্লিমেন্ট হয়, এগুলোর পর অবজেক্ট হয়। সো আজকের ক্লাসটা করলে প্রয়োজনীয় দুইটা জিনিসই তুমি বুঝতে পারবে যে কিভাবে মিনিং ফাইন্ড আউট করতে হয়, কিভাবে গ্রামারের ভার্ব এবং প্রিপোজিশনগুলোকে মিলাই ফেলতে হয়। তবে তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড বেশি দারুণ একটা টেকনিক, এটা তো গেল গ্রামারের একদম ফর্মাল কথাবার্তা, বাট এর বাইরে আমি অ্যাজ আ টিচার এখন যেটা ফলো করি, বাট স্টুডেন্ট লাইফে কিন্তু তোমাদের মতো যখন ছিলাম তখন কিন্তু তোমাদের মতোই ভুল প্রসেসের চেষ্টা করতাম। বাট অ্যাজ এ টিচার আমি যখন দেখলাম যে কিভাবে আসলে শর্ট টাইমে সলভ করা যায়, খুব কনফিডেন্টলি সলভ করা যায়, তো সেই রকম কিছু করতে গিয়ে রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম যে না, ইয়েস, আমি যদি এইটার পর এইটা করি তাহলে দেখা যাচ্ছে খুব সহজে মিলে যাচ্ছে। তো সেরকম একটা ওয়ে বা টেকনিক তোমাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল কোশ্চেনটা কেমন আসে পরীক্ষায়, চলো ওইটা দেখাই। সাবস্টিটিউশন টেবিল তোমরা সবাই জানো মোটামুটি, এটা আসছিল ঢাকা বোর্ড 2025 সালে। সো কোশ্চেনটা কেমন হয় যদি একটু তোমাদেরকে দেখাই, সেটা হলো যে এইরকম একটা দুইটা তিনটা কলাম থাকে, কখনো কখনো এক একটা কলামের মধ্যে কিছু শব্দও মিসিং থাকে, বিশেষ করে কলাম এ আর কলাম বিতে। কিন্তু কলাম সি যেটা 3 নাম্বারে থাকে, এটাতে তুমি কখনোই কি পাবা না, কোনো গ্যাপ পাবা না, সব এটাতে সবগুলাই দেওয়া থাকবে। ওকে, তো এই যে তুমি এইখান থেকে যে সেন্টেন্স 5টা প্রডিউস করবা, এই প্রডিউস করতে গেলে তোমাকে কিছু টেকনিক মেনটেন করতে হবে। তো টেকনিক কি, চলো এই টেকনিকগুলো এখানে আমি লিখে দিছি, দেখাই। কলাম এ যেটা যদিও লেখা থাকে না উপরে, বাট মনে মনে ধরে নিতে হবে এটা কলাম এ, কলাম বি, কলাম সি। তো একটা ইনসাইট শেয়ার করি যেটা তোমাকে কেউ বলবে না, দেখবে যে কলাম এ তে আমি রিসার্চ করে দেখলাম যে আজ পর্যন্ত যতগুলা সালে আসছে এই সাবস্টিটিউশন টেবিল, সব সময় ইংলিশ সেকেন্ড পেপারের যে সাবস্টিটিউশন টেবিল, প্রথম কলামে সবসময় দেখবা যে সাবজেক্ট থাকে। সাবজেক্টটা কখনো আকারে বড় থাকে, কখনো ছোট থাকে, বাট অবশ্যই সাবজেক্ট থাকে। তারপর থাকে হচ্ছে ভার্ব, কলাম বিতে থাকে ভার্ব, আর কলাম সি এখানে সবসময় এক্সটেনশন থাকে। তো ইংলিশ সেন্টেন্সের প্যাটার্ন এরকম যে প্রথমে তোমার সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, দেন হচ্ছে এক্সটেনশন থাকবে। বাট বাংলা সেন্টেন্সের প্যাটার্ন কি এরকম? আমরা তো যখন চিন্তা করি তখন তো বাংলাতে চিন্তা করি অ্যাজ এ স্টুডেন্ট, এখন আমাদের ওই অ্যাবিলিটি হয় না যে আমরা ইংরেজিতেই চিন্তা করব। সো আমাদের জন্য সবচেয়ে সহজ পন্থা যেটা হইতে পারে, বাংলাতে দেখবে একটা সেন্টেন্স যখন আমরা লিখি সবসময় দেখবে যে আগে আমরা সাবজেক্টকে বলি, তারপরে হচ্ছে এক্সটেনশনকে বলি, এবং ভার্বের অর্থটা সবসময় শেষে আসে। যার কারণে তোমাদেরকে আজকে একটা টেকনিক শেখাচ্ছি, সেটা হলো সব সময় তুমি আগে সাবজেক্টটার সঙ্গে এক্সটেনশন মিলাবা। সাবজেক্টের সাথে এক্সটেনশন মিলে যাওয়ার পরে তাদের সঙ্গে রিলেটেড একটা ভার্ব 3 নাম্বারে চিন্তা করবা, দেখবা তোমার জন্য পুরোপুরি সহজ হয়ে গেছে টেবিল সলভ করা। তো চলো এটা আমরা দেখি যে কিভাবে আসলে এখানে আমি এক্সপ্লেইন করছি পুরো ব্যাপারটাকে। প্রথমে সাবজেক্টের অর্থ বোঝার চেষ্টা করবা, এই যে সাবজেক্টের অর্থটা প্রথমে বুঝবা, তারপর হচ্ছে প্রাসঙ্গিক এক্সটেনশন, তারপর 2 নাম্বারে কোথায় চলে যাবা, 2 নাম্বারে চলে যাবা হচ্ছে এক্সটেনশন খুঁজে বের করবা, আর অপ্রাসঙ্গিক যে এক্সটেনশনগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিবা, অপ্রাসঙ্গিকগুলোকে তুমি জাস্ট ক্রস দিয়ে কেটে দিবা। এবার সাবজেক্ট আর এক্সটেনশনের সাথে রিলেটেড ভার্ব, ইয়েস 3 নাম্বারে আমাকে ভার্বটা রিলেটেড ভার্বটা বাছাই করতে হবে। এই ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল তাই বুঝে ভার্ব আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আবার ভার্বের সাথে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকলে সেটাও কিন্তু আমাকে চেক করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী কোন ভার্বটা রাইট, সেটাও কিন্তু আমাকে বাছাই করতে হবে। সো চলো এই প্রশ্নটা আসলে ঢাকা বোর্ড 2025-এ এতক্ষণ যে টেকনিকগুলো বললাম এগুলো ফলো করে আমরা একটু সলভ করার চেষ্টা করি।
তো প্রথমত কলাম এ, কলাম বি, কলাম সি। এখানে আছে কলাম এ তে সাবজেক্ট, এখানে আছে ভার্ব, আর এখানে আছে এক্সটেনশন। তো আমরা প্রথমে সাবজেক্ট নিব। সাবজেক্ট কোনটা হবে? 1 নাম্বার সেন্টেন্স সবসময় টপিক সেন্টেন্সটা হবে। হ্যাঁ, তো কোন বিষয় নিয়ে বলছে? তাজমহল নিয়ে বলছে পুরাটাই। সো তাজমহল আমার 1 নাম্বারে অবশ্যই হবে। এবার তাজমহলের সাথে রিলেটেড একটা এক্সটেনশন আমার বের করতে হবে, যেটা প্রথমে যায়, যে কোনো কিছুর ইন্ট্রোডাকশন দিতে যায়, তার পরিচয় দিতে যায়। ওকে, তাজমহলের পরিচয় কি বলা যায়? তাজমহল, আমি কি এক্সটেনশন 1 নাম্বার যেটা আছে, ইট অ্যাজ আ টর্ম ফর হিজ ওয়াইফ, কারো ওয়াইফের কথা বলছে। তাজমহলের সাথে কারো ওয়াইফের যায় না, কারো ইন্ট্রোডাকশন, সো এটা বাদ দিলাম। দেখো, তাজমহল ড্যাশ অন এ স্ট্রং বেজ, একটা স্ট্রং বেজের উপর নির্মিত। হ্যাঁ, তাজমহল একটা স্ট্রং বেজের উপর নির্মিত, এটা হইতে পারে, এইটা সে একটা সেন্টেন্স হইতে পারে যে তাজমহল একটা স্ট্রং বেজের উপর নির্মিত। কিন্তু কথা হচ্ছে প্রথমেই কি আমি এটা বলবো কিনা যে একটা স্ট্রং বেজের উপর প্রথমেই নির্মিত? না, এটার পরিচয়টা আমাকে বের করতে হবে। হ্যাঁ, তাজমহল আগ্রাতে, ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত, এইটাও কিন্তু শুরুতে একটা সেন্টেন্স হওয়ার সম্ভাবনা থাকে যে কোনো জিনিস কোথায় অবস্থিত। তো এইটা হইতে পারে, নট শিওর, রাখলাম এটা। বাকিগুলো দেখি। মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস, এটা কিসের তৈরি? তার কিন্তু পরে আসবে যে কোথায় অবস্থিত, তারপরে আসবে যে কিসের তৈরি, তাই না? তাহলে এইটাই এখনো পর্যন্ত এর আগে প্রায়োরিটিতে আছে। তারপরে দেখো কি বলছে, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে অন্যতম একটা সুন্দর বিল্ডিং। তাজমহলের পরিচয় কোনটা ভালো যায়? ইন্ডিয়াতে অবস্থিত এইটা আগে যায়, নাকি হচ্ছে এটা পৃথিবীর অন্যতম সুন্দর একটা বিল্ডিং, এটা ভালো যায়? দেখো, পৃথিবীর অন্যতম সুন্দর একটা বিল্ডিং এটা আগে বলবো, তারপরে বলবো যেটা কোথায় অবস্থিত। তার মানে এইটা কিন্তু আমার আগে হচ্ছে না, আমার আগে হচ্ছে এইটা, যে ওয়ান অফ দ্য মোস্ট, তাজমহল কি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যতম সুন্দর একটা বিল্ডিং তাজমহল, এটাই ওর পরিচয়। তাহলে একের সাথে এক্সটেনশন এক কিন্তু আমি পেয়ে গেছি, আমার দরকার ভার্ব। তো ওয়ান অফ দ্যার আগে কি বলা যায়? তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, তাই না? তাজমহল হইলেও ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস। তাহলে এখানে বিভার্ব ছিল শুধু বি, কিন্তু আমাকে এটাকে কি বানাইতে হবে? এটাকে আমার ইজ বানাইতে হবে, এবং সেটা হবে 1 নাম্বারে। এইবার একটু পড়ে দেখি, তাজমহল ইজ, দ্য তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর অন্যতম সুন্দর একটা তাজ, একটা তোমার বিল্ডিং বা ভবন। ওকে, এইবার তাজমহলের প্রোনাউন, প্রথমে তাজমহল বলছি, আবারও তো তাজমহল বলা যাবে না। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যে এ নাম্বারে মিসিং আছে কয়টা? 2টা। কলাম এতে 2টা মিসিং আছে, তার মানে এই 3টা দিয়েই তোমার 5টা বানাইতে হবে। তার মানে তুমি যদি ইটকে তোমার 2-3 বার ব্যবহার করা লাগতে পারে। এবং মোস্টলি আমি একটা জিনিস বলে দিই, সবসময় প্রোনাউনের একাধিক ইউজ থাকে। কিসের? প্রোনাউনের একাধিক ইউজ থাকে, একাধিক ব্যবহার থাকে সাবজেক্ট হিসেবে, সবসময় এটাই খেয়াল করবা। তো এখানে যে প্রোনাউনটা আছে, আগে প্রথমে নাউন নিবা এবং পরে আর নাউন নেওয়া যায় না, তাহলে প্রোনাউন নিতে হবে আমাকে। নিলাম ইট। ওকে, এটা 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 কি? তাজমহল বললাম হচ্ছে প্রথমে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিং, তারপরে আমার কি বলতে হবে? এটা কোথায় অবস্থিত। তার মানে এরপর 2 নম্বরে এটা চলে আসবে যে অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে অবস্থিত। ওকে, এবার কথা হচ্ছে এটার সাথে তো ইজও যায়, আবার হচ্ছে স্ট্যান্ডসও যায়, কোনটা নিব? ইজ আমি রিপিট করব না। কেন রিপিট করব না? রিপিট না করাটাই ভালো। আমি এখানকার যে কোনো একটা ভার্ব আমার অবশ্যই রিপিট করা লাগবে, তবে সেটা আমি সংরক্ষণ করে রেখে দিলাম, কারণ ইট স্ট্যান্ডস অ্যাট আগ্রা, এটা আগ্রাতে অবস্থিত, এটা বলা যায়। সো আমি 2 নম্বরে এইটা নিলাম, ইট স্ট্যান্ডস অ্যাট আগ্রা। এই তো 2 নম্বর সেন্টেন্স আমার হয়ে গেছে, এটা কোথায় অবস্থিত। তারপরে কি আমি বলবো এম্পেরর শাহজাহান? এম্পেরর শাহজাহান, আচ্ছা বললাম, ধরলাম, আমি বললাম যেটা 3 নম্বরে ধরলাম এম্পেরর শাহজাহান, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, বাকিগুলোর মধ্যে হবে মেড ইট, মেড অফ মানে হচ্ছে নির্মিত। এম্পেরর শাহজাহান কি নির্মিত? না, এটা হবে না, এটা হবে না। ওকে, থাকলে এই 2টা। স্ট্রং বেজের উপর, এম্পেরর শাহজাহান কি স্ট্রং বেজের উপর নির্মিত? না, এটা হবে না। এম্পেরর শাহজাহান ড্যাশ ইট, এটাকে কিছু একটা করছিল অ্যাজ এ টম্ব অফ ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর জন্য একটা টম্ব হিসাবে এটাকে কি করছিল? কিছু একটা করছিল। দ্যাট মিনস হ্যাঁ, এম্পেরর শাহজাহানের সাথে এইটাই ভালো যায়। সো শাহজাহানের সাথে আমি এটা নিলাম 3। এবার এম্পেরর শাহজাহান কি করছিল? ইট, এটাকে কি করছিল? বিল্ট, নির্মাণ করেছিলেন। সো এটা হচ্ছে আমার 3 নাম্বার। এই যে এম্পেরর শাহজাহান এটা নির্মাণ করেছিলেন, প্রথমে আমার কাছে মনে হলো এটার সাথে এটা যাবে, হ্যাঁ এটার সাথে এটা যাবে, বাট এবার বাকিগুলো করে দেখো, বাকিগুলো কি দিবা? তুমি তো এম্পেরর শাহজাহান নিতে পারবা না। এম্পেরর শাহজাহানের সাথে আর যে 2টা বাকি আছে, 3টা তো আমার চলে গেল, বাকি আছে কয়টা? 2টা। কোনটা কোনটা বাকি আছে? স্ট্রং বেজের এই লাইনটা বাকি আছে, এই লাইনটা বাকি আছে, আর মেড অফ কিসের তৈরি এটা বাকি আছে, এই 2টা বাকি আছে। এই 2টার একটাও কি তোমার শাহজাহানের সাথে যায়? শাহজাহানের সাথে যায় না। শাহজাহান একটা স্ট্রং বেজের উপর নির্মিত, এটাও যায় না। আবার শাহজাহান তোমার সাদা মার্বেলের তৈরি, এটাও যায় না। তাইলে আমার যাবে কোনটা? এইটা। ওকে,
তাহলে আমি ইটকে নিয়ে আসলাম আবার এখানে, ইটকে আমি নিয়ে এসে এটাকে আমি 4 নাম্বার বানাইলাম, ইট এইটা। তো 4 এই দুইটার মধ্যে আমি কোনটা নিব? বাকিগুলো তো ব্যবহার করে ফেলছি। আগে স্ট্রং বেজের করবো বলবো নাকি মার্বেলের কথা বলবো? আগে বেজ তারপর মার্বেল, আগে সবসময় ভিত্তি। তাহলে আমি 4 নাম্বার এটা নিলাম, যে ইট ড্যাশ অন এ স্ট্রং বেজ। কোনটা নিলাম? ইট ইজ বিল্ট, মানে নির্মিত। এটা তো নিজে নির্মাণ করতে পারে না, এটা নির্মিত হয় অন এ স্ট্রং বেজ, একটা স্ট্রং বেজের উপরে নিলাম। এবার 5 নাম্বারে আমি তো এম্পেরর শাহজাহানকে নিতে পারবো না, আমার যেটা আছে বাকি, এই যে 5 নাম্বারে, এইটা তো 5 নাম্বারে হবে শিওর। পরেরটা আমার কখনো আগে আগে ডিসাইড করা লাগতে পারে। মেড অফ হোয়াইট মার্বেল, সাদা পাথরের তৈরি। এটা কি তৈরি? এটা ওই তাজমহলটা তৈরি। তাহলে আমি ইট আবার নিলাম 5 নাম্বারে, বললাম যে এটি সাদা মার্বেলের তৈরি, মেড অফ। কিন্তু মেড অফের আগে তো আমার ভার্ব দরকার, কি বলা যায়? ইজ বলা যায়। কি বলা যায়? এই ইজ আমার আবার আনতে হবে, ঠিক আছে? মেড অফ, মেড হচ্ছে V3, তার আগে একটা বি ভার্ব বসতে পারে। ইট ইজ মেড অফ, তাহলে আমি আবার নিলাম এটাকে, এই ইজকে আমি আবার নিয়ে কি করলাম? এটাকে 5 বানাইলাম, তাহলে হয়ে গেল ইট ইজ মেড। এটাকে ইজকে আমি আবার নিলাম, ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস, এটা সাদা, সুন্দর সাদা মার্বেল পাথরের তৈরি। এই তো হয়ে গেল। কিন্তু কথা হলো যে আমরা কোনো কিছু কিভাবে তৈরি এটা দিয়ে যদি শেষ করে ফেলি গল্পটা, তাহলে গল্পটা ভালো শোনায় না। আমাকে যেটা করতে হবে, প্রথমে তাজমহলের সব কথাবার্তা শেষ করলাম, তাজমহল কি জিনিস, এইটা কোথায় অবস্থিত, তারপর এটা কিসের কিসের নির্মিত, তারপরে গিয়ে যদি আমি বলি যে এম্পেরর শাহজাহান এটা নির্মাণ করছিল, তখন এটা বেশি ভালো শোনাবে। তার মানে আমাকে এম্পেরর শাহজাহানের কথাটা সবচেয়ে শেষে বলা লাগবে, এবং এই যে ইট দুইটা, এই ইট দুইটা তার আগে বলা লাগবে। এম্পেরর শাহজাহান যদি 5-এ চলে আসে, তাহলে 4-এরটা চলে যাবে 3-এ, আর এই যে 5-এরটা চলে আসবে 4-এ, একটা করে দিকে কমে যাবে এবং শেষে এটা চলে আসবে। তো এই হচ্ছে আমার একটা টেবিল ম্যাচিং সলভ করার নিয়ম, যে এইভাবে অনেক কিছু ক্যালকুলেশন করে তোমার আগাইতে হবে। সো চলো, এটাকে আমরা বোর্ডে কিভাবে লিখবো, বোর্ডে পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, ওইভাবে করে প্রথমে লিখে ফেলি। গল্পটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে, যে তাজমহল পৃথিবীর অন্যতম সুন্দর একটা বিল্ডিং, তারপর এটা হচ্ছে ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত। আবার বললাম যে এইটা নির্মিত হয়েছিল একটা স্ট্রং বেজের উপর নির্মিত। এটা হচ্ছে তোমার তৈরি কিসের? সাদা মার্বেলের তৈরি। এম্পেরর শাহজাহান এটা নির্মাণ করেছিলেন তার ওয়াইফের স্ত্রী, তার স্ত্রী টম হিসাবে। এই তো হয়ে গেল, তাই না? সো চলো, এবার আমরা পুরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেটা আমি তোমাদেরকে দেখাই। যে ধরো আমরা এরকম করে লিখবো, ঠিক আছে? যে 1 নাম্বার দিব রোমান সংখ্যায়, 2 নাম্বার দিব, 3 নাম্বার রোমান সংখ্যায় দিয়ে যাব। তো প্রথমে বলবো দা তাজ, তাই না? কি ছিল প্রথমটা? দা তাজ। 1 নাম্বারে নিয়েছিলাম দা তাজ, ওকে, দা তাজ নিয়েছিলাম। ইজ, তার পরিচয় দিয়েছিলাম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অন্যতম সুন্দর একটা বিল্ডিং। 2 নাম্বারে আমি কি নিয়েছিলাম? দাদাজের জায়গায় ইট নিয়েছিলাম। সবগুলো ইট নিব, শেষে আমরা বলছিলাম 5-এ এম্পেরর শাহজাহান বলবো, ওকে। ইট 2 নাম্বারে ইট 2 নিয়েছিলাম, এটা স্ট্যান্ডস অ্যাট আগ্রা ইন দিল্লি, ইন ইন্ডিয়া, সরি। ইট স্ট্যান্ডস অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে অবস্থিত। 3 নাম্বারে ওর বেজের কথা বলছিলাম। 3 নাম্বারে ওর বেজ কি? তাহলে ইট ইজ বিল্ট, এটা নির্মিত হয়েছিল, ইট ইজ বিল্ট অন এ স্ট্রং বেজ, এটা একটা স্ট্রং ভিত্তির উপরে বা বেজের উপর নির্মিত, ওকে। তারপর 4 নাম্বারে বলছিলাম এটা কিসের নির্মিত? এটা হোয়াইট মার্বেলের তৈরি, তাই না? তাহলে ইট ইজ নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম মেড অফ, ইট ইজ মেড অফ কি? ফাইন হোয়াইট মার্বেলস। আমি কিন্তু দেখো মুখস্থ লিখতেছি, তাই না? কিন্তু তোমরা কি করবা? তোমাদের সামনে তো প্রশ্ন থাকবে, আমি তো হচ্ছে আগের স্লাইডে বারবার যাওয়া লাগবে, সেই জন্য তোমাদের সামনে তো প্রশ্ন থাকবে, তোমরা খাতায় লিখবা, ঠিক আছে? সো দেখো, ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস। আর 5 নাম্বার আমরা বলেছিলাম এম্পেরর শাহজাহান তিনি কি করেছিলেন? বিল্ড ইট, নির্মাণ করেছিলেন অ্যাজ এ টম্ব ফর হিজ ওয়াইফ, হ্যাঁ, অ্যাজ এ টম্ব ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর জন্য একটা টম্ব হিসেবে নির্মাণ করেছিলেন। তো এইভাবে লিখে আসতে পারো, গল্পটা মিলে যায়, জাস্ট 5 আউট অফ 5 পেয়ে যাবা। সো দেখছো যে আমি অ্যাজ এ টিচার লাইভ তোমাকে কোনো একদম সলভ করা উত্তর তোমাকে আসলে বোর্ডে তুলে ধরে দেখাই দিলাম না, বরং কিভাবে সলভ করতে হয়
অন স্পট এক্সামের হলে কিভাবে ডিল করতে হয় কোশ্চেনগুলোকে, রিয়েল এক্সামের একটা ফিলিং দিয়ে আমরা সলভ করে ফেললাম। নেক্সট চলো আমরা এবার নতুন একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এ আসছিল, একেবারে নতুন কোয়েশ্চেন তাই না, কুমিল্লা বোর্ড 2025-এ। আর আমরা শুনেছি 2025-এর কোয়েশ্চেন কিন্তু মোটামুটি কঠিন হয়েছে, ঠিক আছে, আগের বিগত সালের প্রশ্নগুলোর চেয়ে 24-এর তুলনায় ইংলিশের প্রশ্ন সব বোর্ডেই মোটামুটি কঠিন হয়েছিল। সেই তুলনায় আমি বলবো যে টেবিল ম্যাচিং কখনোই কঠিন তোমার কাছে লাগবে না যদি তুমি একবার এটার উপর মাস্টারি নিয়ে চলে আসতে পারো আমার এই টেকনিকে। ওকে, তো চলো এইখানে দেখো আমার কলাম এ আছে, এখানে আমার কলাম এ, এটা আমার কলাম বি, এটা আমার কলাম সি। নাও কলাম এর ভিতরে কি মিসিং আছে, একটা সাবজেক্ট, সেটা কোনটা, প্রোনাউন একটাই আছে, তার মানে এই ইটকে আমার দুইবার ব্যবহার করা লাগতে পারে, শেষেই ব্যবহার করা লাগবে এরকম না, শেষের আগেও ব্যবহার করা লাগতে পারে, তাহলে ইটকে আমি দুইবার ব্যবহার করা লাগতে পারে, প্রোনাউন একটাই ইট আছে, এটা দুইবার আসবে। হ্যাঁ ওকে, আর এখানে তিনটা ভার্বকে আমার কয়বার ব্যবহার করা লাগবে, 5বার ব্যবহার করা লাগবে, তিনটাকে তো 3বার লাগবেই, কোনো একটা বা দুইটা ভার্বকে আবার ডাবল ডাবল লাগতে পারে, বা একটা ভার্বকে ওই একবার আরেকবার এ একবার 3বার ব্যবহার করা লাগতে পারে, এটা মোস্টলি বি ভার্বই হয়, তবে অন্য ভার্বও ব্যবহার হয়। ওকে ডাবল, আর এক্সটেনশন তো সবগুলো দেওয়াই থাকবে। চলো আমরা এই সাবজেক্টটা মিলাই যে এখানে কি সম্পর্কে বলছে, ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে বলছে, তাহলে আসলে পুরো গল্পটাই ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে, এবং এটা অবশ্যই 1 নাম্বারেই হবে। এবার ফিজিক্যাল এক্সারসাইজের সাথে কোন ইন্ট্রোডাকশনটা ভালো যায়, ফিজিক্যাল এক্সারসাইজের সাথে আবার ফিজিক্যাল এক্সারসাইজ যায় না, রিপিট হয়ে যাচ্ছে, এটা কাটা। ফিজিক্যাল এক্সারসাইজ ভেরি এসেনশিয়াল, হ্যাঁ ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু খুব এসেনশিয়াল জিনিস ফর আওয়ার হেলথ, আমাদের হেলথের জন্য, এটা 1 নম্বরে হওয়ার সম্ভাবনা আছে, স্টিক দিলাম, হ্যাঁ একেবারে না নিয়ে নিই, আরও ভালো কোনো ইন্ট্রোডাকশন আসতে পারে। এসেনশিয়াল ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ আস আমাদেরকে কিছু একটা করে, টু বি হেলদি আমাদেরকে হেলদি হইতে কিছু একটা করে, অ্যান্ড কিপ ফিট আমাদেরকে ফিটও রাখতে হেল্প করে। এটাও তো ফিজিক্যাল এক্সারসাইজের একটা কাজ, তার মানে এটাও হইতে পারে না এমন না, তবে এইটার সাথে যদি তুলনা করি, আমাদের স্বাস্থ্যের জন্য আগে উপকারী, তারপর বলবো আমাদের কি কাজ করে, তার মানে এইটাই আগে হচ্ছে, এইটাই প্রথমে হচ্ছে না, এরকম ভাবে আগেরটার সাথে লজিক দিয়ে মিলাইতে হবে কোনটা আগে হবে। দেন দেখো তারপর ফিজিক্যাল এক্সারসাইজ আবার ফিজিক্যাল এক্সারসাইজ হবে না, দুইটা ফিজিক্যাল এক্সারসাইজ একবার আসবে নেক্সট সেন্টেন্সে। কিপ আওয়ার মাইন্ড, হ্যাঁ ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু আমাদের মনকে কি রাখে, ফ্রেশও রাখে, তবে যে ঠু বলছে না, ঠু মানে হচ্ছে আগে এরকম একটা কাজ করতে হবে, তারপর বলতে হবে যে মনকেও সুস্থ রাখে, সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমার এই যত সিকোয়েন্স যেখানেই হোক না কেন আমাদেরকে হেলদি রাখে, ফিট রাখে, তারপরের লাইনটা এটা আসবে যে আমাদের মনকেও কি রাখে, ফ্রেশ রাখে, অবশ্যই এই লাইনের পরে এই লাইন আসবে, সেটা যেখানেই আসুক না কেন, কারণ আমাদের আমাদেরকে হেলদি রাখে এবং আমাদের মনকেও ফ্রেশ রাখে, মনকেও বলছে ফ্রেশ রাখে, সো দুইটা একই টাইপের কাজ, এইটার পরে তারপর এইটাও হবে, সো এটা আমি বুঝে গেলাম। তো সেদিক থেকে তুলনা করলে আমার এইটাই কিন্তু ইন্ট্রোডাকশনে ভালো যাচ্ছে, যে ফিজিক্যাল এক্সারসাইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, তাহলে এটা ফিজিক্যাল এক্সারসাইজ নিলাম, ভেরি এসেনশিয়াল এটা 1 নাম্বার নিলাম। ওকে ভেরি এসেনশিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে বিভার্ব বসবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভেরি অ্যাডভার্ব তারপর অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তোমরা যারা না চেনো ব্যাপার না। ফিজিক্যাল এক্সারসাইজ ভেরি এসেনশিয়াল, এটাকে কি দরকার, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি এসেনশিয়াল, এটা হইলো খুবই এসেনশিয়াল, তো এখানে বি তো দেওয়াই আছে, তুমি এটাকে ইজ বানায় নাও, তাহলে 1 নম্বরে চলে আসলো কি ইজ। ওকে এটা একে নিয়ে নিলাম যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, আমাদের হেলথের জন্য খুবই এসেনশিয়াল। ওকে হয়ে গেল। এবার আমরা অন্য একটা কালার নিয়ে 2 নাম্বারটা একটু চিন্তা করে বের করার চেষ্টা করি। ফিজিক্যাল এক্সারসাইজে তারপর কি ইউজ করতে হবে, প্রোনাউন ইউজ করতে হবে, নিলাম 2 নাম্বারে প্রোনাউন ইট। এটা আমাদের কি করে, আমি এতক্ষণ পরে যা পাইলাম সেখানে আমার কাছে কখনোই মনে হয় এটা ইটের সাথে রেগুলারলি হয়, আমার বরং দরকার যেটা কাজ করে, কি প্রথমে বললাম এসেনশিয়াল, তো কি জন্য এসেনশিয়াল, ইট আমাদেরকে এটা কি করে, আমাদেরকে হেলদি রাখে, আমাদেরকে ফিট রাখে, সো আমি এটা নিলাম 2 নাম্বারে। ওকে এইটা আমাদেরকে হেলদি রাখে, এখন এটার সাথে ড্যাশ আস আছে আমাদেরকে। ওকে টু বি হেলদি হইতে আমাদেরকে কি করে, এটা বের করতে হবে, এটা টেক করে নাকি আমাদেরকে হেল্প করে, সো ইটের পরে এটা হবে হেল্প। ওকে ইট হেল্প আস, কিন্তু ভার্ব আছে মানে চেঞ্জ আসতে পারে, ইট তো সিঙ্গুলার, তাহলে কি দিতে হবে আমাকে, এখানে একটা হেল্পস দিতে হবে, এটা হবে হেল্প, ঠিক আছে, কিন্তু একটা এস হবে, ইট হেল্পস আস, এটা আমাদেরকে হেল্প করে টু বি হেলদি অ্যান্ড কিপ ফিট, আমাদেরকে ফিট রাখতেও। আর একটা কথা বলছিলাম তোমাদেরকে কি যেন, সেটা হচ্ছে এটা আমাদের মনকেও সুস্থ রাখে, যখনই ওইটা চলে আসবে তারপর এটা চলে আসবে ফাংশন, শরীরের কথা বলছে হেলদি রাখে ফিট রাখে, তাহলে এবার মনের কথা চলে আসবে, তাহলে 3 নম্বরে আমি কোনটা দিব, সাবজেক্ট কিন্তু আর নাই, যে তাহলে এটাই আবার আসবে 3 নম্বরে, ঠিক আছে, যে ইট। ওকে ইট
ইট কিপ আস, তাহলে এটা আমি 3 নম্বরে নিয়ে নিলাম, যেটা আমাদেরকে আমাদের মনকেও কি করে সুস্থ রাখে। তো কিপ তো ভার্বের বেস ফর্ম, এর সাথে কোনটা যায়? ইট টেক কিপ আস নাকি ইট হেল্পস কিপ আওয়ার মাইন্ডস ফ্রেশ? ইট হেল্পস কিপ আওয়ার মাইন্ড ফ্রেশ, তার মানে হেল্প ভার্বটা আবার আসবে, ঠিক আছে? ইট ইজ কিপ আওয়ার হেলথ হয় না, ইট হেল্পস কিপ। কেন হয়েছে জানো? হেল্পের পর ভার্বের বেস ফর্মও বসতে পারে, হ্যাঁ, হেল্প প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে, যেটা বেয়ার ইনফিনিটিভ হিসেবে পরিচিত, কোনো কিছু করতেই বোঝায়। ইট হেল্পস টু কিপ আওয়ার মাইন্ডস, এটা হেল্প করে আমাদের মনকে কি করতে, তোমার ফ্রেশ রাখতে। তো ওই যে তে বুঝাইতে কিন্তু টুটার এখানে প্রয়োজন নাই, বেস ফর্মও বসে, তার মানে এখানে অবশ্যই হেল্পস হবে 3 নম্বরে। ইট হেল্পস কিপ আওয়ার মাইন্ডস ফ্রেশ টু, এটা আমাদের মনকেও ফ্রেশ রাখতে হেল্প করে। নেক্সট, এইবার 4 নম্বরে চলে আসছি আমরা। ইফ উই ডোন্ট, যদি আমরা না করি, যদি কিছু একটা না করি তাইলে আমাদের কিছু একটা হবে। ইফের সাথে সবসময় ওরকম কিছু হবে, তো তাইলে আমরা কিছু হবে বা আমরা কিছু করতে পারবো না, এরকম। সো দেখো এরকম কিছু কোথায় আছে আমাদের, অলরেডি কোনটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, বাকি আছে একটা, দুইটা। তো ইফ উই ডোন্ট, এখানে ক্লজ আছে দুইটা, ইফের সাথে সবসময় দুইটা ক্লজ থাকবে, তাহলে ইফ উই ডোন্ট ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি উই ক্যান নট পারফর্ম আওয়ার ডিউটিস। হ্যাঁ, যদি আমরা না করি তাহলে আমাদের কাজগুলো আমরা ঠিকঠাক করতে পারবো না, তাহলে ওই চারের সাথে এই চার হবে শিওর। তো এর সাথে ভার্ব কোনটা হবে? ফিজিক্যাল এক্সারসাইজের সাথে কোনটা যায় জানো? টেক। ইফ উই ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, যদি আমরা নিয়মিত শরীরচর্চা না করি সেই ক্ষেত্রে কি হয়? টেক হয়, টেক ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল 5 নাম্বার। সো এই জন্য উই শুড, আমাদের উচিত কি করা? ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি করা, এটাই হবে 5 নাম্বার। তো ভার্ব কোনটা দিব? উই শুড হেল্প ফিজিক্যাল এক্সারসাইজ, নাকি এটা কি হবে? টেক। তো এই টেক ভার্বটা আবার হবে যে সো উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। বি ভার্বটা, এই যে হেল্পটা দুইবার হয়েছে, টেকটা দুইবার হয়েছে, বি ভার্ব কিন্তু রিপিটেবল হয় নাই, ইউজুয়ালি যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না এখানে। ওকে, সো এটাকে চলো আমরা একটু বোর্ডে যেভাবে লিখতে হয় ওইভাবে সাজায় লিখে ফেলি। ঠিক বোর্ড এক্সামে আসলে আমরা কিভাবে আসলে উত্তরটা করতাম ওইভাবে করে আমরা উত্তরটা করে ফেলি। তো 1 নম্বরে আমরা লিখতাম হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে বলছে, সো ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সারসাইজ ওকে, ইজ বলছিলাম, ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ। ওকে, আমাদের হেলথের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, ফর আওয়ার হেলথ। এই তো হয়ে গেল এক। 2 নম্বরে আমরা কি বলছিলাম? ইট। ওকে, ইট কি বলছিলাম? ইট 2 নম্বরে বলছিলাম হেল্পস us to be healthy and keep fit. Okay, it helps us to be healthy and keep fit, এবং আমাদেরকে ফিটও রাখে। ওকে, 3 নম্বরে আবার ইট হেল্পস নিছিলাম, যে ইট হেল্পস, এটা আমাদেরকে হেল্প করে, তারপর ভার্বের বেস ফর্ম ছিল ইট হেল্পস কিপ আওয়ার মাইন্ডস ফ্রেশ টু, ইট হেল্পস কিপ, এই যে হেল্পস এর পরে বেস ফর্ম হয় বলছিলাম, কিপ আওয়ার মাইন্ডস ফ্রেশ টু, এটা আমাদের মনকেও ফ্রেশ রাখতে হেল্প করে। 4 নম্বরে আমরা বলছিলাম যে ইফ উই ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, ইফ উই ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি না করি, উই ক্যান নট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, উই ক্যান নট পারফর্ম আওয়ার রেগুলার ডিউটিস পারফেক্টলি আমরা আমাদের রেগুলার ডিউটিসগুলো করতে পারবো না, হ্যাঁ, পারফেক্টলি। ওকে, আর 5 নাম্বার কি বলছিলাম? সো উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ছিল, সো উই শুড, ভার্ব ছিল হচ্ছে টেক, আমাদের সবার উচিত ফিজিক্যাল এক্সারসাইজ করা, ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তাই আমাদের সবার উচিত ফিজিক্যাল এক্সারসাইজ করা রেগুলারলি। সো এমনি লিখলে 5 আউট অফ 5 মোটামুটি নিশ্চিত। সো এই ছিল হচ্ছে আমাদের টেকনিক, যে কেমনে আমরা আসলে সলভ করবো। এই টেকনিক ফলো করে
দেখবো যে সবসময় লজিক্যালি উত্তরগুলো আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসতেছে। সো এইরকম টেকনিক ফলো করে আমরা আরও একটা বোর্ড সলভ করবো, অ্যান্ড দিস ইজ চিটাগং বোর্ড 2025। চলো দেখি, চ্যালেঞ্জ দিলাম, হ্যাঁ দেখি যে আমরা আসলে পারি কিনা এই নিয়ম ফলো করে। এখানে দেখো 3টা সাবজেক্ট, অ্যান্ড এটা ভার্ব, অ্যান্ড এটা এক্সটেনশন। তো চলো আমরা সাবজেক্ট মিল আগে কাজী নজরুলকে নিয়ে বলছো, তাহলে কাজী নজরুলই তো আমার 1 নম্বরে হবে। তার পরিচয়টা আসবে নিশ্চয়ই অ্যাজ এ রেবেল পয়েট। হ্যাঁ হইতে পারে কাজী নজরুল অ্যাজ এ রেবেল পয়েট পরিচিত, হইতে পারে 1 নম্বর, এটা হইতে হওয়ার সম্ভাবনা আছে, ঠিক দিলাম। যেগুলো হবে না কেটে দেয়, এর চেয়েও ভালো যদি কোনো পরিচয় পাই সেটাকে আমি 1 নম্বরে গ্রহণ করব বা অ্যাডপ্ট করব। দেখো কাজী নজরুল অলমোস্ট অল ব্রাঞ্চেস, কাজী নজরুল সাহিত্যের প্রায় সকল শাখায় লিখছে। তার আগে তার পরিচয় দরকার, কাজের আগে পরিচয় দরকার। কোথায় জন্মগ্রহণ করছে তারও পরে, কে আগে লোকটা কে বলবো, তারপর তার জন্ম কোথায় সেটা বলবো, তার মানে এটাও হচ্ছে না। আওয়ার ফ্রিডম ফাইটার্স, কাজ আমাদের ফ্রিডম ফাইটারদেরকে কি করছিল এটাও পরে বলবো। আওয়ার ন্যাশনাল পয়েট, কাজী নজরুল আমাদের ন্যাশনাল পয়েট, এটাও নেওয়া যাবে, রেবেল পয়েট হিসেবে পরিচিত, এটাও নেওয়া যাবে। ওকে, বাট আমি ধরো এটা নিলাম, রেবেল পয়েট নিলাম 1 নম্বরে, এবং এটা নিলাম না 1 নম্বরে, এটা নিলাম। তাহলে আমার ভার্ব কোনটা যাবে? ভার্ব হচ্ছে অ্যাজ, যেহেতু আছে তাহলে অবশ্যই ইজ নোন, কারণ নোনের পরে অ্যাজ হয়। তাহলে এটা আমি 1 নম্বরে নিলাম। তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো? আমি এখানে উত্তরটা এবার লিখবো। হ্যাঁ, কাজী নজরুল 1 নম্বর দাঁড়ালো, কাজী নজরুল is known as a rebel poet। তোমরা সাবধান, ঠিক আছে, কখনোই আগে লিখবা না, আগে পুরোটা একবার ক্যালকুলেট করে মিলাই নিবা, তারপরে খাতায় লিখবা, না হলে কাটাকাটি হয়ে যেতে পারে, ঠিক আছে, কখনো আগে পিছেও হইতে পারে। যেমন হিটা এবার আগে হবে, তারপর তার রাইটিংস হবে, তাই না? সো দেখো কাজী নজরুল রেবেল পয়েট হিসেবে পরিচিত, এটা আমি নিলাম। 2 নম্বরে আমি কি তার লেখা আগে নেব নাকি তাকে আরো পরিচয় দেব, দেখি তার সাথে আর বিষয়ে আর কোনো কিছু আছে কিনা। রেবেল পয়েট, কাজী নজরুল একজন রেবেল পয়েট বললাম, তারপর কি সে, ধরো আমি এটা বললাম যে আমাদের সেই সাহিত্যের প্রায় সকল ব্রাঞ্চেই লিখছে কাজী নজরুল, তাহলে অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার ধরো আমি এর পরে নিলাম যে সকল সাহিত্যের প্রায় সকল শাখায় সে লেখছে। হ্যাঁ, তো লেখছে কি অলমোস্ট অল ব্রাঞ্চেস, লেখছে কে? সে। তাহলে 2 নম্বরে নিলাম এইটা, এই 2 এর সাথে আমি এই 2 নিলাম, কখনো পেছন থেকেও আগে যাওয়া লাগতে পারে। যে কাজী নজরুল কি হিসেবে পরিচিত? রেবেল পরিচিত। হি সকল ব্রাঞ্চে সে কি করছে? সে এক্সপ্লোর করছে, ইজ ইন্সপায়ার করছে, না ব্রাঞ্চকে কি করে? সকল ব্রাঞ্চে সে এক্সপ্লোর করছে, সকল ব্রাঞ্চে সে বিচরণ করছে, মানে লেখালেখি করছে, এক্সপ্লোর করেছে। ওকে, 2 এ গেল। 3 নম্বরে আমি কি বলতে পারি? না না না, আমার 2 এ হয় নাই, কারণ তার জন্ম কোথায় এটা তো বলতে হবে। আমাকে সে একজন বিদ্রোহী কবি, তারপর বলতে হবে কোথায় জন্মে, তাহলে এটা কিন্তু 2 এ হচ্ছে না। 2 এ আমি কি বলবো? 2 এ বলবো যে সে কোথায় জন্মগ্রহণ করছিল, জন্মগ্রহণের ব্যাপারটা আগে আসবে। সো জন্মগ্রহণের ব্যাপারটা আগে আসবে, স্মল ভিলেজ, তাহলে এটা আমি 2 এ নিলাম। ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের একটা স্মল গ্রামে জন্মগ্রহণ করছে, তাহলে হি, এটা আসবে 2 এ। ওয়াজ বর্ন আসবে 2 এ, জন্মেছিলেন কোথায়? একটা স্মল গ্রামে। ওকে, তারপর তার আরো একটা পরিচয় দেওয়া লাগবে, সেই ক্ষেত্রে বলবো আমার তো সাবজেক্ট রিপিট করা লাগবে, তো প্রোনাউনে রিপিট করব। সে, সে কি করছিল? সে লিখেছিল সাহিত্যের প্রায় সকল ব্রাঞ্চে, সকল শাখায়, তাহলে 3 নিলাম। এক্সপ্লোর করছিল, আবার 3 নিলাম। ওকে, সে সকল শাখা বিচরণ করেছিল, 3 নিলাম। আবার কি করব দেখি, আর কি সকল শাখায় সে হচ্ছে কি করেছিল? বিচরণ করেছিল। আচ্ছা, বুঝলাম। আর কি কি বাকি আছে? 1টা 2টা, এই 3টা শেষ। বাকি আছে কি? ফ্রিডম ফাইটারদের কথা, ন্যাশনাল পয়েটের কথা। ন্যাশনাল পয়েট একবার যেহেতু একটা পরিচয় দিছে, আর একটা পরিচয় দেবে একেবারে শেষে। আগে মুক্তিযুদ্ধে কিছু করার পরেই তাকে কি করবে? তাকে ন্যাশনাল পয়েন্ট হিসেবে ঘোষণা দেওয়া হবে। তাহলে 4 নম্বরে ধরো আমি এটা নিলাম, এটা 5 নম্বরে নিব, কারণ তারা আমরা ন্যাশনাল পয়েন্ট হিসেবে পরিচিত করাবো। আবার আমাদের ফ্রিডম ফাইটারদেরকে কি করেছিল? কোন জিনিসটা? তার রাইটিংগুলা, লেখালেখিগুলা কিন্তু ফ্রিডম ফাইটারদেরকে উজ্জীবিত করেছিল। সো আমাদের 4 নম্বরে আসবে তার লেখাগুলা, তার লেখা, কারণ একবার দেখো, একবার কাজী নজরুল বলছি, আবার হি বলছি, আবার হি বলছি, আবারও যদি হি বলি তাহলে হয় না, আগে হিজ রাইটিং বলবো, তারপর আবার হিরে বলবো, ঠিক আছে, তাহলে আমার সিকোয়েন্সটা ঠিক থাকে। ওকে, তাহলে তার রাইটিংগুলা ইন্সপায়ার করছিল কাদেরকে? আমাদের ফ্রিডম ফাইটারদেরকে। এই তো হয়ে গেল, তার রাইটিংগুলো আমাদের ফ্রিডম ফাইটারদেরকে ইন্সপায়ার করেছিল। অ্যান্ড 5 নম্বরে আমার লাগবে কি? হিজ রাইটিং তো আবার নিতে পারবো না, কেন নিতে পারবো না? 5 নম্বরে বাকি আছে হচ্ছে আমার ন্যাশনাল পয়েন্ট, তার রাইটিং তো আমাদের ন্যাশনাল পয়েন্ট না ভাই, সে। তাহলে এই জন্য আমি 5 নম্বরে আবারও হি নিলাম, বললাম হি আওয়ার ন্যাশনাল পয়েট, তাহলে ইজ, হ্যাঁ এটা যাই, হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। আমি কিন্তু ভার্ব রিপিট করতে পারবো না, যেহেতু ভার্ব 5টার জন্য 5টা দেওয়া আছে, কোনো ভার্ব রিপিট করতে পারবো না, এবং আমার সবগুলো দেখো একবার ইউজ হয়েছে। এখান থেকেই প্রমাণিত হইল যে হ্যাঁ, আমার এই যে টেবিলটা, এই টেবিলটা পুরোপুরি কারেক্ট হয়েছে। সো প্রথমটা কি দাঁড়াইলো তাহলে? কাজী নজরুল ইজ নোন অ্যাজ এ রেবেল পয়েট, সে রেবেল পয়েট হিসেবে পরিচিত। 2 নম্বরে আসলো হি। ওকে,
হি ওয়াজ বর্ন ইন আ স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্টের একটা স্মল গ্রামে জন্মগ্রহণ করছে। 3 নম্বরে আবার আসলো হি এক্সপ্লোরড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, সে সাহিত্যের সকল ব্রাঞ্চে কি করছে, বিচরণ করছে। 4 নম্বরে আবার নিব না, তার রাইটিং কে নিব, তার রাইটিং ইন্সপায়ার করছিল মুক্তিযোদ্ধাদের। কেন 5 নম্বরে বললাম সে আমাদের ন্যাশনাল পোয়েট, শেষ, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তো এইভাবে করে তুমি সলভ করতে পারো। আর কোন প্যাটার্নে উত্তর করবা সেটা তো লেখাই আছে, যে আমি আগেই দেখাইছি 2বার, যে পরীক্ষার খাতায় রোমান সংখ্যা দিয়ে লিখে দিয়ে আসবা। ওকে, সো এইবার আমরা চলে আসছি হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2025। বরিশাল বোর্ড 25-এ কোন কোশ্চেন আসছিল দেখি। আসছে এখানে করাপশন নিয়ে। ওকে, এইখানে তার মানে আমার সাবজেক্ট আছে করাপশন নিয়ে বলছে, তো এখানে আমার সাবজেক্ট আছে, যেহেতু এটা প্রথম কলাম, সো এখানে আমার সাবজেক্ট আছে, এখানে আমার ভার্ব আছে, এখানে আমার এক্সটেনশন আছে। তো এখানে সাবজেক্ট কি, করাপশন, সব জায়গায় করাপশন নিয়েই বলছে পুরোটা। তাহলে আমি করাপশনকে 1 নম্বরে রাখলাম। দেখি করাপশনের পরিচয় বা করাপশন সম্পর্কে কিছু বলা যায় কিনা, ইন্ট্রোডাক্টরি লাইন। ওকে, করাপশন ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। হ্যাঁ, করাপশন কিন্তু পাবলিক প্রাইভেট দুই সেক্টরেই থাকতে পারে, তার মানে এটাকে কাটা যাচ্ছে না। আপাতত নিলাম, কাটা যাচ্ছে না, দুই জায়গাতেই থাকে, এই লাইনটাও হইতে পারে। আরো ভালো কিছু পাইলে তখন এটাকে বাদ দিব। দেখো, করাপশন টু রিমুভ ইট উই উইল নট বি এবল, হঠাৎ করেই আমরা সোনার বাংলা করতে পারবো না করাপশনের পরিচয় তো আমরা দিতে পারতেছি না। এটার তুলনায় বরং এটা আগে হয়, যে দুই জায়গাতেই পাবলিক আর প্রাইভেট হইতে পারে, আমরা এটা রিমুভ না করলে কোনো সমস্যা হবে, তার মানে এটা হচ্ছে না, এটার সাথে একের সাথে এটা হবে না 2 নম্বরটা। 3 নম্বরে কি বলছে, কার্স নট অনলি, আচ্ছা করাপশন একটা কার্স শুধু জাতীয় ক্ষেত্রেই না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। করাপশন এ কার্স নট অনলি টু আওয়ার নেশন, শুধু আমাদের জাতির জন্যই না, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়াতে, তার মানে এটাও হইতে পারে। তবে এই দুইটার মধ্যে তাহলে দুইটা হওয়ার সম্ভাবনা আছে, কোনটা আগে যায়, একটা রাখবে একটা কেটে দেবো। তাহলে করাপশন পাবলিক আর প্রাইভেট সেক্টর দুই জায়গাতেই হয়, আর একটা হচ্ছে শুধু দেশে না, বিদেশে, সারা দুনিয়াতেই হয়। তো দুনিয়ার কথাটা সবসময় আমরা জানি যে আগে আসে, তারপর হচ্ছে পাবলিক বা প্রাইভেট সেক্টর আসে। তাহলে এইটার তুলনায় কিন্তু এইটা টিকে যাচ্ছে, দ্যাটস আমি এটা বাদ দিয়ে দিব, ঠিক এইভাবেই আসতে হয়। দেখো, তারপরে দেখো, করাপশন ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ, দেখো ডিফাইন্ড অ্যাজ মানে সংজ্ঞায়িত হয়, তার মানে সংজ্ঞাটাই তো আগে আসবে, সেই হিসাবে তো আমার এটাও আগে আসতেছে না, কোনটা আগে আসবে, এবার এটা প্রায়োরিটি পেয়ে গেল। ডিফাইন্ড অ্যাজ মানে সংজ্ঞায়িত হয়, দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার, এন্ট্রাস্টেড পাওয়ার মানে হচ্ছে বিশ্বস্ত শক্তি বা বিশ্বস্ত ক্ষমতা। এন্ট্রাস্টেড মানে কি, তাহলে বিশ্বস্ত ক্ষমতা, তার মানে দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর প্রাইভেট গেইন, অর্থাৎ ব্যক্তিগত গেইনের জন্য বা ব্যক্তিগত লাভের জন্য কোনো একটা বিশ্বস্ত ক্ষমতাকে অ্যাবিউজ করা বা খারাপভাবে ব্যবহার করাকেই বলা হয় কি, করাপশন। করাপশনের সংজ্ঞা পেয়ে গেছি, এইটা আমার অবশ্যই 1 নম্বরে হবে, অবশ্যই 1 নম্বরে হবে সংজ্ঞাটা। টু কন্ট্রোল ইট, এটাকে কন্ট্রোল করতে কি করতে হবে না করতে হবে এটা এখন আসবে না, এটা কন্ট্রোল পরে আসবে, তার মানে আমার 1 নাম্বারটা আমি পেয়ে গেছি। 1 নাম্বারটা আমার কি হচ্ছে, আমার 1 নাম্বারটা হচ্ছে তোমার এটা সংজ্ঞা, ডিফাইন্ড। ডিফাইন্ডের আগে কি হয়, দুইটা জিনিস হইতে পারে, মেবি ডিফাইন্ড হইতে পারে, ইজ ডিফাইন্ড হইতে পারে। সেক্ষেত্রে আমি ধরো ইজ নিলাম, করাপশন ইজ ডিফাইন্ড অ্যাজ, করাপশনকে সংজ্ঞায়িত করা হয় এই জিনিসটা হিসাবে। তো ধরো আমি এটা নিলাম, নিলে প্রবলেমটাকে একটু পরেই বুঝতে পারবা, যে এই ইজ তোমার আবার দরকার, কিন্তু এখানে দেখো সবগুলা ভার্ব দেওয়া আছে, কোনোটাই রিপিট করতে পারবা না, তার মানে ইজ বা বিভার্ব তুমি এক জায়গায় ব্যবহার করতে পারবে, এখানে কোথাও কোনোটা রিপিট করতে পারবে না। তুমি ধরো এখানে দিলা করাপশন ইজ, দিলা এক এক, আর এইখানে এক মিলাই দিলা এক। এবার 2 নাম্বার, চলো 2 নাম্বারটা এবার দেখি, 2 নাম্বারে কি হইতে পারে, ইট, ইহা, আওয়ার গভর্নমেন্ট ইফ উই, তার মানে ইট কিন্তু আমার 2 বার আসবে, কোনো একটা জায়গায় গিয়ে, কোনো একটা জায়গায় গিয়ে ইট 2 বার আসবে। সো ইট আমি ধরো 2 নিলাম, এইটা, এটার সাথে আমি কি নিতে পারি, প্রথমে নিলাম হচ্ছে এটা কি জিনিস, কিভাবে সংজ্ঞায়িত হয়, সংজ্ঞায়িত হওয়ার পরে কি আগে পৃথিবী আসবে, তারপর কোম্পানি আসবে, আর বাকিগুলো তোমার এখনই হবে না। তাহলে ইট একটা কার্স, শুধু একটা জাতির জন্য না, বা আমাদের জাতির জন্য না, সারা দুনিয়াতে। 2 নাম্বার, তাহলে ইটের সাথে কোনটা যায়, ইট মে বি এ কার্স নট অনলি, এটা সম্ভবত আমাদের দেশের জন্য একটা না, সারা দুনিয়ার জন্য না, এখানে ইট ইজ ভালো যায়, ইট ইজ ভালো যায় 2 এর সাথে, ইট ইজ এ কার্স, এটা একটা অভিশাপ, তার মানে এইখানেই হবে হচ্ছে আমার ইজটা। তাহলে 1 নাম্বারের সাথে কি ইজ হবে না, 1 নাম্বারের সাথে ইজ হবে না। ডিফাইন্ড হচ্ছে V3, এর আগে লাগবে বিভার্ব প্লাস সবসময় V3 হয়, তো তুমি বিভার্ব কোনটা নিতে পারবে, যে মেই বি শেষে বিভার্ব আছে, তো মেই বি ডিফাইন্ড,
এটা আমার 1 নম্বরে নেওয়া লাগবে এবং এটা 2 নম্বরে হবে। তাহলে করাপশন মে বি ডিফাইন্ড অ্যাজ, করাপশনকে সংজ্ঞায়িত করা যেতে পারে, মে বি ডিফাইন্ড অ্যাজ সংজ্ঞায়িত করা যেতে পারে, এইটাও হয়। তার মানে এইটাই 1 নম্বরে হবে, কারণ 2 নম্বরের সাথে ইজ ছাড়া আর কোনো কিছু হয়ই না। ইট ইজ ওয়ান অফ দ্য, আচ্ছা ইট ইজ এ কার্স বলছে, ইট ইজ এ কার্স, এটা একটা অভিশাপ শুধু আমাদের জাতির জন্যই নয় সারা বিশ্ব জুড়ে। তো এটা 2 নম্বরে অবশ্যই হবে এটা। ওকে, এবার চলো আমরা 3 নাম্বারটা নেওয়ার চেষ্টা করি, 3 নাম্বারটা। হ্যাঁ, সো নাও আমরা হচ্ছে 3 নাম্বারটা নিব। চলো লাল দিয়ে থাকে ইট। আমাদের গভর্নমেন্টের কথা কি এখন বলবো, যখন দেখবো যে আমাদের গভর্নমেন্টের কথা এখন বলবো, নাকি ইফ উই ইউজ করব, এটা আমরা পরে আসি। আমরা দেখি ইটকে আরেকবার ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ, ওকে, ইটকে আরেকবার ব্যবহার করা যায় না। গভর্নমেন্ট কি করা উচিত বা কি করতেছে, এটা আমাদের হচ্ছে সবচেয়ে শেষে ইউজ করা উচিত, বা তার ধরো শেষে না ইউজ করলে অ্যাটলিস্ট শেষের দিকে ইউজ করা উচিত। তাইলে আমরা কোন দুইটা নিয়ে নিছি, এই দুইটা নিয়ে নিছি। ওকে, তাইলে একটা জাতির জন্য শুধু অভিশাপ না, এটা কিন্তু পুরো বিশ্বের জন্যই অভিশাপ, আমরা জানি। ইট বললাম আরেকবার কিন্তু আমরা এটাও বলতে পারি যে পাবলিক, এটা কোথায় হয়, পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর উভয় জায়গাতেই হয়। তার মানে এইটাই আমার 3 নম্বরে নিতে হবে। 2 হয়ে গেল, 3 নাম্বার এই ইটে আমি নিব যে ইট ড্যাশ ইন বোথ পাবলিক অ্যান্ড ড্যাশ ইন, এরকম কোনো ভার্ব আছে? ইট পাবলিক আর প্রাইভেট সেক্টরে কি ঘটে, এই যে অকার সিন, অকারের পরে ইন হয়, তাহলে 3 নাম্বার পেয়ে গেলাম। এই যে ইট অকার্স, ইট হচ্ছে সিঙ্গুলার, তার সাথে অকার্সও সিঙ্গুলার আছে ভার্ব, দ্যাট মিন্স অবশ্যই এটা হবে। ইট অকার্স ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, সেটা পাবলিক এবং প্রাইভেট সেক্টর উভয় জায়গাতেই ঘটে। ওকে, ঠিক আছে, হয়ে গেল। এবার 4 নাম্বার ধরো আমি গভর্নমেন্ট নিলাম গভর্নমেন্ট ইজ ট্রাইং, গভর্নমেন্ট চেষ্টা করছে। ওকে, তার আমার শেষেটা নেওয়ার কথা আগে, গভর্নমেন্ট টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, আয়রন হ্যান্ডে কন্ট্রোল করার চেষ্টা করছে। গভর্নমেন্ট সবসময় আয়রন হ্যান্ডে, গভর্নমেন্টের সাথে আয়রন হ্যান্ডের কথাটা ভালো যায়, যে শক্ত হাতে দমন করতে চাইছে। সো 4-এর সাথে এই 4 নিলাম। গভর্নমেন্ট ফেইল করতেছে টু কন্ট্রোল, নাকি গভর্নমেন্ট চেষ্টা করছে, গভর্নমেন্ট চেষ্টা করছে, 4 এটা। আর 5 নাম্বার হচ্ছে এইটা ধরো নিলাম 5। ওকে, এবার পরেরটা দেখি বাকি ছিল কি, এদিকে কোনটা, টু রিমুভ ইট। হ্যাঁ, এই যে ইফের সাথে 2টা ক্লজ হয়, দেখো মাঝখানে কমা আছে, উই উইল, এই যে কন্ডিশনাল সেন্টেন্স উইল দেওয়া। তাহলে ইফ উই ফেইল, এই যে 5, ইফ উই ফেল, যদি আমরা ফেল করি টু রিমুভ ইট, এটা করাপশনটা রিমুভ করতে, উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা, আমরা সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব না। সো এই ছিল হচ্ছে আমাদের টোটাল লজিক্যাল যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা। সো বরিশাল বোর্ডের কোশ্চেনটাও কিন্তু দেখতে দেখতে আমরা সলভ করে ফেললাম। চলো একবার পুরোটা রিডিং পড়ি। করাপশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন, অর্থাৎ করাপশনকে সংজ্ঞায়িত করা যেতে পারে ব্যক্তিগত অর্জনের জন্য বা ব্যক্তিগত লাভের জন্য বিশ্বস্ত ক্ষমতাকে অপব্যবহার করা। ইট ইজ এ কার্স নট অনলি টু আওয়ার নেশন বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা শুধু আমাদের দেশে না বা আমাদের জাতির জন্য না, সারা বিশ্ব জুড়েই একটা অভিশাপ। তারপরে ইট 3 নম্বরে আবার বলছি ইট অকার্স ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, সারা দুনিয়ার পরে আসলাম, এটা পাবলিক প্রাইভেট উভয় সেক্টরেই কিন্তু ঘটে। তারপর বললাম আমাদের গভর্নমেন্টের শক্ত হাতে দমন করার চেষ্টা করতেছে। তারপর বললাম আমরা যদি এটা রিমুভ করতে না পারি বা আমরা রিমুভ করতে ব্যর্থ হই, ফেইল, আমাদের দেশ কখনো সোনার বাংলা হবে না। তো এই তো মিলে গেছে, দেখছো কত সুন্দর লজিক্যাল একটা সিকোয়েন্স আমি পেয়ে গেলাম। তো এই ওয়েতে তোমরা যদি চিন্তা করো, তোমাদের জন্য আসলে এখানে 5 আউট অফ 5 পাওয়া কোনো ব্যাপারই না। এই হলো টেকনিক, যেভাবে পরের অংশকে চিন্তা করতে হবে, কখনো কখনো পরের অংশ করার পর তারপরে তোমাকে ভার্বের সেক্টরে আসতে হইতে পারে। তো দেখো এইখানে হলো দিনাজপুর বোর্ড 2025। তার আগে আমি একটা কথা বলি, সবসময় তোমাদের মধ্যে টেন্ডেন্সি থাকে যে না, আমাকে পরীক্ষায় যেমনে যেমনে সিকোয়েন্স করে দেওয়া আছে আমি ঠিক তেমনে তেমনে করেই আগাবো, বাট দিস ইজ নট অলওয়েজ ফেয়ার। এত নিয়মকানুন মেনে চললে জীবন, তাইলে আমাদের অনেক সময় দেখা গেছে ফর্মালিটিজের কারণে সব কিছু আমাদের সামনে অনেক সহজ জিনিসও কঠিন মনে হয়। বাট কিছু ট্রিক্স আছে, কিছু অবশ্যই হ্যাকস আছে, যেগুলো ফলো করলে ওই কঠিন স্ট্যাটসগুলো আমাদের জন্য আসলে পার করা সহজ হয়ে যায়। অ্যান্ড আজকে তোমাদেরকে যেমনি আমি হচ্ছে টেবিল ম্যাচিংটা পড়াচ্ছি, এটা এরকমই একটা ট্রিক্স বা হ্যাকস বলা যায়, যেটা মেনটেন করলে তোমার জন্য আসলে এই যে তোমার সাবস্টিটিউশন টেবিলের যে হচ্ছে স্ট্যাটসটা, এই লেভেলটা পার হয়ে যেতে পারবা 5 আউট অফ 5 নিয়ে। তো চলো আমরা আজকে অনেকগুলা কোয়েশ্চেন সলভ করবো। তার মধ্যে এখন চলে আসছি হচ্ছে দিনাজপুর বোর্ড 2025। আমাদেরকে দেখতে হবে না যে আসলে কতটুকু ফাংশন করে বা কতগুলা বোর্ডের ক্ষেত্রে আসলে এটা কাজে লাগে, অলমোস্ট সবগুলাতেই কাজে লাগে, নো ওয়ারিজ। একটা প্রশ্ন 2023 সালে আসছিল, একটু বেশি কঠিন,
যেটার ক্ষেত্রে কখনো প্লুরাল সিঙ্গুলার অনেক কিছু মেনটেন করা লাগতে পারে, সো সেটাও আমি তোমাদের জন্য রাখছি, দেখাই দিব সলভ করে। যে এই ধরনের কোয়েশ্চেন আসলে এইভাবে চিন্তা করলে খুব সহজে আনসার করে ফেলতে পারবা, যত কঠিনই হোক। ওকে, নেক্সট, জাস্ট একটু বিশ্বাস রাখো, আই হোপ তোমরা পারবা সলভ করতে, এবং 5/5 অবশ্যই পাবা। এখানে আমাদের সাবজেক্ট, এখানে আমাদের ভার্ব, এখানে আমাদের এক্সটেনশন। নাও আমাদের কাজ কি, এখানে কি নিয়ে বলছে, ইমোশন। ওকে, ইমোশন। দেখো আমার সব কোথাও কি কোনো আমার কলাম এতে কিছু রিপিট করার সুযোগ আছে? না, আমার রিপিট করতে হবে ভার্বে। ভার্বের জায়গাতে ব্ল্যাঙ্ক আছে দুইটা, সো এটা রিপিট করা লাগতে পারে। বাট সাবজেক্টের জায়গায় নো রিপিট, বাট এদিক ওদিক হইতে পারে। লাইক ধরো পরেরটা আগে আসতে পারে, আগেরটা পরে আসতে পারে, তো আমরা সেটা দেখব। ওকে, ইমোশন নিয়ে বলছে 1 নাম্বার, ইমোশন নিয়ে বলছে। পরে কি যায় দেখি তো, ইমোশনের সঙ্গে সংজ্ঞা পাই কিনা। ইমোশন অ্যাবাভ ইট, এটার উপরে। এই ইট কখনো প্রোনাউন প্রথম লাইনে হবে না, তাহলে এটা বাদ। ওকে, 2 নাম্বারে ইমোশন বি কন্ট্রোল টু ওয়ার্ক প্রপারলি। ইমোশন কন্ট্রোল হওয়া উচিত, ভালোভাবে কাজ করতে। আগে কি ইমোশন কি জিনিস এটাকে বলো না ভাই, হবে না। সাবঅর্ডিনেট টু ইট, আবার ইট বলছে, প্রোনাউন হবে না। এ সাইলেন্ট কিলার, এটা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। ইমোশন একটা সাইলেন্ট কিলার, প্রায় সবার মধ্যেই আছে, হ্যাঁ। কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, এই যে ধরো প্রথমে যখনই এটা হোক তারপরে এটা হওয়া উচিত। ইমোশন একটা সাইলেন্ট কিলার, তার জন্য এটা নিয়ন্ত্রণ হওয়া উচিত সঠিকভাবে কাজ করতে। এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। সাইলেন্ট কিলার যেহেতু, এটাকে নিয়ন্ত্রণ করা লাগবে, ঠিক আছে। সাইলেন্ট কিলার খারাপ জিনিস, নিয়ন্ত্রণ করা লাগবে। তাইলে অলমোস্ট সবার মধ্যে আছে ইমোশন জিনিসটা, এইখানে এটাই দরকার। তাহলে লিখলাম 1, ইমোশন অলমোস্ট সবার মধ্যে আছে, অলমোস্ট ইন এভরিবডি। ইমোশন সিঙ্গুলার নাম্বার, এক্সিস্টের পরে অলমোস্ট ইন হয়, এক্সিস্টের পরে ইন হয়, তাহলে 1 নাম্বার। ইমোশন সিঙ্গুলার আছে, এসও দেওয়া আছে, এক্সিস্টকে চেঞ্জ করা লাগলো না, তাহলে সিঙ্গুলার আছে। ইমোশন এক্সিস্ট অলমোস্ট ইন এভরিবডি, প্রায় সবার মধ্যেই ইমোশন থাকে, দিলাম। ইট 2 নাম্বার, এটা ইহা। ওকে, কি বলা যায় এরপরে, সবার মধ্যেই ইমোশন থাকে। তারপরে বলা যায় ইট, অ্যাবভ ইট, ইটের সাথে ইট হয় না, তাহলে এটা বাদ। তাহলে যেটা দিলাম এটাও বাদ, এটাও বাদ, বাকি থাকলো এই তিনটা। বি কন্ট্রোলড, ইট শুড বি কন্ট্রোল টু ওয়ার্ক প্রপারলি। ওকে, বলা যেতে পারে। আর কি বলা যেতে পারে, হ্যাঁ এইটাই বলা যেতে পারে, সঠিকভাবে কাজ করতে সবার মধ্যেই প্রায় আছে। তারপর ধরো এটাই আমি বললাম, 2 নাম্বারটা নিয়ে নেই তাইলে। 2 নাম্বারে আমি ধরো এটা দিলাম, ইট, তারপরে ইট, এটাকে কন্ট্রোল করতে হবে ভালোভাবে কাজ করার জন্য, এটা দিলাম, ধরো দিলাম। পি এর আগে কি হয়, শুড হয়, তাহলে এটাও দিলাম। ইট শুড বি কন্ট্রোল টু ওয়ার্ক প্রপারলি, সঠিকভাবে কাজ করার জন্য এটাকে কন্ট্রোল করতে হবে। নোবডি বলছো, নোবডি কেউ না, নোবডি অ্যাবভ ইট মানে ইহার উপরে নয়, ইমোশনের উপরে কেউ নয়, মানে সবাই ইমোশনের মধ্যেই থাকে। নোবডি অ্যাবভ ইট, নোবডির পরে বিভার্ব ইজ হয়, তাহলে আমি দিলাম 3 নাম্বারে এইটা, নোবডি, 3 নাম্বারে অ্যাবভ ইট, এবং ভার্ব নিলাম ইজ। নোবডি ইজ অ্যাবভ ইট, কেউ এটার উপরে নয়। উই অল, আমরা সবাই, আমরা সবাই কি, আমরা সবাই সাবঅর্ডিনেট টু ইট, সবার উপরে নয়, তাহলে কি নিচে। সাবঅর্ডিনেট মানে কি জানো, সাবঅর্ডিনেট মানে হচ্ছে সবাই নিচে, হ্যাঁ সবাই নিচে, টু ইট, তাহলে এটা সবাই নিচে। 4 নাম্বার আমি এটা নিলাম, উই অল সাবঅর্ডিনেট টু ইট, 4 নাম্বার এটা নিলাম। উই অল এর পরে কি হয়, বিভার্ব আর হয়, বিভার্ব রিপিট করতে পারবো। তো প্রথম 3 এ নিয়েছিলাম ইজ, আর 4 এ নিব আর, আর এ নিলাম 4, তাহলে উই অল আর সাবঅর্ডিনেট টু ইট, আমরা এর কাছে সবাই নিচু আমরা। সো ইট, তাই ইট, তাই এটা কি করতে হবে, সো দিয়ে সবসময় শুড বোঝায় যে তাই আমাদের কিছু করতে হবে। সো ইট, সো ইট, আবার নিলাম 5, এটা 5 এর সাথে 5 নাম, ইট শুড। দেখছো এইটার সাথে, এই যে আমরা এখানে 2 নিয়েছিলাম না, 2 এ হয় না, এটা এটা কি হইতে হবে জানো, সো ইট শুড বি কন্ট্রোল, তাহলে 5 এ এটা হবে শিওর, নো প্রবলেম। তুমি কিন্তু পরীক্ষায় এই প্রবলেমটা ফেস করবা। 5 এ এটা হবে, শুড হবে 5 এ, ইট শুড 5 এ নিলাম, ইট শুড বি কন্ট্রোল, তাহলে এটা 2 কেটে দিলাম, এটা কি হবে 5 হবে, এটা হবে 5, ইট শুড বি কন্ট্রোলড। উই অল সাবঅর্ডিনেট, এটা 4 এ হবে, এটা শিওর। 2 এ কি বলা যায়, 2 এ বাকি আছে কোনটা, 3 তো হয়ে গেছে, এই যে ইট, এই ইট 2 এর সাথে বলা যাবে ইজ। ওকে, ইট ইজ বলা যাবে,
ইজ বলা যাবে। এই বিভার্ব 3 বার হয়েছে, যেহেতু শুডও রিপিট হয় নাই, এক্সিস্টরই রিপিট হয় না, তাহলে বিভার্ব এখানে একবার হবে, এখানে একবার হবে, এখানে একবার হবে। তো চলো আমরা এখানে দিব আবারও ইজ 3 দিছিলাম, ইজ 2 দেব। দেখি ইট ইজ 2 কোনটা বলেছে এখান থেকে? সাইলেন্ট কিলার। ওকে, ইট ইজ এ সাইলেন্ট কিলার। এবার একটু পরে দেখি ইমোশন এক্সিস্ট অলমোস্ট ইন এভরিবডি, প্রায় সবার মধ্যেই থাকে। 2 নম্বরে বললাম ইট ইজ এ সাইলেন্ট কিলার, এটা একটা সাইলেন্ট কিলার। নোবডি 3 নম্বরে বললাম নোবডি ইজ অ্যাবভ ইট, কেউ ইহার উপরে নয়। 4 নম্বরে বললাম উই অল আর সাবঅর্ডিনেট টু ইট, এটা বললাম সো ইট শুড বি কন্ট্রোলড টু ওয়ার্ক প্রপারলি। 5 নম্বরে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, তাই এটাকে কন্ট্রোল করা লাগবে প্রপারলি। নাও চলো আমরা চলে যাই পরের কোশ্চেন। যশোর বোর্ড 2025-এ আসছিল, হ্যাঁ, যশোর বোর্ড 2025-এ এটাকে কেমনে লজিক্যালি মেলানো যায়, এখন এটাই দেখবো। তো এটা হলো আমার সাবজেক্টের কলাম, এটা হলো আমার ভার্বের কলাম, আর এটা হচ্ছে আমার এক্সটেনশনের কলাম। এখন দেখো ভার্বের জায়গাতে কিন্তু আমার সবগুলা ফিল আপ আছে, 1 2 3 4 5, কোনোটা ফাঁকা নাই। এক্সটেনশনের জায়গাতেও কোনোটা ফাঁকা নাই, তার মানে ভার্ব আর এক্সটেনশন আমার একটাও রিপিট করার প্রয়োজন নাই। কিন্তু সাবজেক্টের জায়গায় দেখো 3টা আছে, 2টা মিসিং আছে, দ্যাট মিনস আমার সাবজেক্টগুলো কি করা লাগতে পারে, রিপিট করা লাগতে পারে। তো আমি প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলো দিয়েই ক্যালকুলেট করি, এগুলো দিয়ে আমি মেলানোর চেষ্টা করি। বুকস, ওকে, বই, এটা আমি নিলাম 1 নম্বরে। তো এর সাথে কোনটা মিলে দেখি, প্রথমে কোন কথাটা ভালো যায়। বুকস ড্যাশ আস, বই আমাদেরকে নট অনলি নলেজ, আমাদেরকে কেবল জ্ঞানই কিছু একটা করে না, বাট অলসো প্লেজার, আমাদেরকে আনন্দও কিছু একটা করে। তো এইটা প্রথমে বললে কি ভাল লাগে, বই কেবল এইটাই দেয় না, ওইটাও দেয়। তারপরেরটা পড়ো, দেখো তাইলেই বুঝতে পারবে। বুকস দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, ইয়েস, বইকে আমার বলা উচিত প্রথমেই সবচেয়ে ভালো বন্ধু বলা উচিত, তারপর বলা উচিত কি দেয়। তার মানে আমি এইটাই 1 নম্বরে সিলেক্ট করলাম একই সাথে। বুকস দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, বুকস কি বলবো, বুকস যেহেতু প্লুরাল তাই আমি কি করব, সঙ্গে আর নিব। বুকস আর, বইয়ের পরিচয় দিতে বিভার্ব ব্যবহৃত হয়, সো বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, এখানে এটা হবে আমার 1 নাম্বার। দেন 2 নাম্বার আমি সিলেক্ট করি। 2 নাম্বার আমার সাবজেক্ট কি আছে, এখানে আমার 2 নাম্বার সাবজেক্ট আছে হলো যে উই। ওকে, আমি 2 নাম্বারটা নিয়ে নেই, আগে একটা রিপিট না করে। উই, আমরা, আমরা চলে আসি এক্সটেনশনে। আমরা কি করি, আমরার সাথে তো আস হয় না, তাহলে প্রথমটা বাদ। তারপর কি, এটা তো হয়ে গেছে, এটাও বাদ। বুকস, উই ড্যাশ বুকস, হ্যাঁ আমরা বই কিছু একটা করি টু অ্যাকোয়ার নলেজ, এটা হতে পারে, ওকে, এটা হতে পারে। উই দ্য নোবলেস্ট হ্যাবিট, আমরা তো নোবলেস্ট হ্যাবিট না, তাহলে এটাও হবে না। উই আস হয় না, তাহলে এটাও হবে না, একটাই হতে পারে শুধু, উই ড্যাশ বুকস, আমরা বই কিছু একটা করি, তার মানে এটা অবশ্যই 2 নাম্বারে হবে। আচ্ছা, আমরা বই কি করি, জ্ঞান অর্জন করতে আমরা বই কি করি, এখানে গিভ, জ্ঞান অর্জন করতে তো বই দেই না, ইন্ট্রোডিউসও করি না। উই শুড রিড, দেখছো আমাদের পড়া উচিত, বইয়ের সাথে কি আসে, রিড কথাটা ভালো যায়, সো হবে উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জন করতে। এই তো 2 নাম্বার আমার মিলে গেল। 3 নাম্বার আমি হচ্ছে যা দেওয়া সেটা দিয়ে চিন্তা করি। রিডিং বুকস, অনেকেই মনে করো এটা প্লুরাল, কিন্তু আসলে না। মনে রাখবা ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি কিছু শুরু হয়, এর সঙ্গে আরও কিছু থাকলে সেটা প্লুরাল হোক না কেন, সবসময় ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হলে সেই সাবজেক্টটা অলওয়েজ সিঙ্গুলার হবে। রিডিং বুকস সবসময় সিঙ্গুলার। এখন আমি যেটা চিন্তা করছি, দেখো এখানে কয়টা সিঙ্গুলার ভার্ব আছে, কয়টা প্লুরাল ভার্ব আছে। সিঙ্গুলার ভার্ব দেখো একটাই আছে, আর কিন্তু প্লুরাল, গিভ কিন্তু প্লুরাল, ইন্ট্রোডিউসও কিন্তু প্লুরাল। কেন, যেই ভার্বের সাথে এস বা ইএস থাকে না ওইটা প্লুরাল ভার্ব। গিভ এখানে প্লুরাল, ইন্ট্রোডিউস এটাও প্লুরাল, আর শুড রিড এটা সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে। তো উই শুড রিড অলরেডি বলে দিছি, ওকে। তার মানে এখন এই রিডিং বুকসের সঙ্গে একটাই যেহেতু সিঙ্গুলার আছে, ইজ হবে অবশ্যই, এটা আমি মোটামুটি শিওর। তো যাই হোক, আমি এক্সটেনশন মেলানোর চেষ্টা করি। রিডিং বুকস, বই পড়া, বই পড়া ড্যাশ আস নট অনলি নলেজ, বই পড়া তো আমাদের জ্ঞান দেয় না, বই জ্ঞান দেয়, তাহলে না, সো এটা হবে না। তারপরেরটা দেখি, বই পড়া, এই দুটা বসাই দিছি, তাহলে এই না এটা বলবো, বই পড়া, রিডিং বুকস দ্য নোবলেস্ট হ্যাবিট, হ্যাঁ সবচেয়ে ভালো অভ্যাস বই পড়া। তো আমি অন্য একটা কালার দিয়ে সিলেক্ট করে নেই। সো রিডিং বুকস এটা আমি 3 নিলাম, আর রিডিং বুকস সবচেয়ে ভালো হ্যাবিট, হ্যাঁ বই পড়া সবচেয়ে ভালো অভ্যাস, এই কথাটাই সবচেয়ে ভালো যায়। তার মানে এক্সটেনশন এটা 3 নাম্বারে নিলাম। আর বই পড়াটা সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার ভার্ব এই যে ইজ আছে, সো এইটাই হবে আমার 3। রিডিং বুকস ইজ দ্য নোবলেস্ট হ্যাবিট, সবচেয়ে ভালো অভ্যাস, ওকে। এবার আমার 3টা হয়ে গেল, আমার লাগবে 4 নাম্বার। বা আমি একটু কোনটা আগে এক্সটেনশন ভালো যায় এই দুইটার মধ্যে, দুইটা যেহেতু 3টা হয়ে গেছে, 2টা বাকি আছে এক্সটেনশন। একটা আছে ড্যাশ আস নট অনলি নলেজ, আমাদেরকে কেবল জ্ঞানই দেয় না, বাট অলসো প্লেজার, আমাদেরকে কি করে, আনন্দও দেয়, এই একটা কথা। আরেকটা কথা আছে কি, ড্যাশ আস
টু দ্য ডোমেইন অফ নলেজ, আমাদেরকে নলেজের ডোমেইনের সঙ্গে কিছু একটা করে। তো প্রথমে একবার নলেজের কথা বলবে সবসময়, তারপরে বলবে নট অনলি নলেজ বাট অলসো প্লেজার। সবসময় এরকমই হবে যে প্রথমে বলবে জ্ঞান দেয়, তারপরে বলবে শুধু জ্ঞানই না আরেকটা জিনিস দেয়। দ্যাট মিনস এইটা 4 নাম্বারে হবে শিওর, আগে জ্ঞান দিবে তারপর জ্ঞান নয় শুধু অন্য কিছুও দিবে, ঠিক আছে? সো 4 নাম্বারে এটা জ্ঞান হবে, ড্যাশ আস টু দ্য ডোমেইন অফ নলেজ। ওকে, দেখি এখন ড্যাশ আস, তাহলে উই এর সাথে তো আবার ড্যাশ আস হয় না, এটা বাদ। ওকে, রিডিং বুকস ড্যাশ আস আমাদেরকে ডোমেইন অফ নলেজের সাথে পরিচয় করা দেয়। রিডিং বুকস তো সিঙ্গুলার, আর কোনো সিঙ্গুলার ভার্ব আছে নাই, কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল, এটাও প্লুরাল, আর সিঙ্গুলার দিয়ে ফেলছি, কোনো ভার্ব রিপিট করা যাবে না। তার মানে বই ড্যাশ আস, বই আমাদেরকে কি করে, এইটাই কিন্তু আমার হচ্ছে প্রথমে 4 নাম্বার একবার হবে যে বই, ঠিক আছে? বই ড্যাশ আস টু দ্য ডোমেইন অফ নলেজ, নলেজের ডোমেইনের সঙ্গে কি করে দেয়, ইন্ট্রোডিউস করিয়ে দেয়। সো এই জন্য কি হবে, 4 হবে। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অফ নলেজ, বই আমাদেরকে নলেজের ডোমেইনের সঙ্গে পরিচয় করায় দেয়। এই তো 4 নাম্বার হয়ে গেল। এবার 5 নাম্বার বাকি আছে কোনটা, ড্যাশ আস নট অনলি নলেজ, কে আমাদেরকে শুধু জ্ঞান দেয় না, গিভ আছে, বাকি আছে গিভ ভার, এটা তো যেহেতু একটাই বাকি আছে সেটা 5 নাম্বারে হবে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। সো এটাও 5, এটাও 5। এখন সাবজেক্ট কোনটা দিব, কে আমাদেরকে গিভ আস নট অনলি নলেজ, বই তো, তাহলে এইটাও হবে 5 নাম্বারে। দেখো 1 নাম্বার সাবজেক্ট আমার 3বার রিপিট হয়েছে, বুকস একবার হচ্ছে 1-এ, আবার হচ্ছে 4-এ, একবার হচ্ছে 5-এ। তো বইয়ের এই 3টা যদি আমরা একটু পড়ি, তাহলে বুকস 1 নাম্বার কি ছিল, আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, এইটা একটা হয়েছে। আর 4 নাম্বারে গিয়ে একবার বই হয়েছে, সেটা হচ্ছে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অফ নলেজ, বই আমাদেরকে নলেজের ডোমেইনের সঙ্গে পরিচয় করায় দেয়। আর 5 নাম্বারে বলছি বুকস গিভ আস নট অনলি নলেজ, কেবল জ্ঞানই দেয় না, আমাদেরকে আনন্দও দেয়। তো একবার শিওর হয়ে নিলাম যে আমাদের যেহেতু বুকসকে আমি 3বার রিপিট করেছি, সো এটা আসলে সুইটেবল আছে কিনা পুরো ব্যাপারটা, দ্যাটস ওয়াই আমি আবার একটু পড়ে নিলাম। তোমরা এই কাজটা সবসময় করবা যখন একটা বেশিবার রিপিট হবে। তো মোটামুটি খুব ভালোভাবেই কিন্তু আমরা মিলাই ফেলতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে আসি পরবর্তীটায়। দেখো এইটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালের কোয়েশ্চেন, অ্যান্ড এটা কি বিষয়ে আসছিল, এটা কি বিষয়ে আসছিল যদি একটু দেখো তাহলে দেখবা অ্যান এডুকেটেড মাদার নিয়ে, ঠিক আছে? সাবজেক্ট সবগুলো দেওয়া আছে, দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং উইথ সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট কিছু করার নাই। ভার্ব কিন্তু আমাকে একটা রিপিট করা লাগতে পারে, কারণ ভার্ব এখানে একটা কম আছে, আর এক্সটেনশন কিন্তু কোনো মিসিং নাই। সো আমাকে জাস্ট যেটা করতে হবে, আগে সাবজেক্ট আর এক্সটেনশনগুলো মিলাইতে হবে। অ্যান এডুকেটেড মাদার এক নিলাম, একটা এডুকেটেড মাদার সম্পর্কে কিছু একটা ইন্ট্রোডিউসিং লাইন আমাকে ক্রিয়েট করতে হবে প্রথমেই। এডুকেটেড মাদার, অ্যান এডুকেটেড মাদার এডুকেটেড হার চিলড্রেন, হয় না? এডুকেটেড মাদার এডুকেটেড হার চিলড্রেন, এডুকেটেড মাদার আবার এডুকেটেড হয় না। সো দেখো ক্যান এডুকেট হতে পারতো যদি বেস ফর্ম থাকতো, অ্যান এডুকেটেড মাদার ক্যান এডুকেট হার চিলড্রেন। ও এখানে আবার উইল বি আছে, তার মানে এখানে দেখো এডুকেট হার চিলড্রেন উইল বি এডুকেটেড, মিলে না কিন্তু। এই উইল বি যেহেতু আছে তার মানে এখানে অবশ্যই ইফ টাইপের কিছু বা দ্যাট টাইপের কিছু কিছু একটা দরকার, এরকম যেগুলো দুইটা ক্লজকে যুক্ত করে, তাহলে এটা হবে না, বাদ। তারপরে দেখেন এডুকেটেড মাদারের সাথে কোনটা যায়, অলওয়েজ ইন টাচ উইথ ইটস মাদার, আবারও বলছে মাদার, এডুকেটেড মাদার আবারও মাদার, হবে না। তারপরে দেখো রেইজ দেয়ার চিলড্রেন বেস্ট, এটা হতে পারে অ্যান এডুকেটেড মাদার, একজন শিক্ষিত মা, রেইজ দেয়ার মানে হচ্ছে লালন করতে পারে তাদের শিশুকে, তাদের শিশুদেরকে সবচেয়ে ভালোভাবে, এটা হতে পারে। তো এটা হওয়ার পসিবিলিটি আছে, তাই রাখলাম। আচ্ছা, অ্যান এডুকেটেড মাদার দ্য কি রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, ইয়েস, এটাই আমার আগে হওয়া উচিত। প্রথমে জাতির কথা আসবে যে একজন শিক্ষিত মা ড্যাশ দ্য কি রোল, ওকে, কি রোল একদম হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা শিক্ষিত জাতি গঠনে। তাহলে অ্যান এডুকেটেড মাদারের সাথে আমি এইটাই নিব, ঠিক আছে? আমি এইটাই নিব, এটা নিব না। তাহলে অ্যান এডুকেটেড মাদার ড্যাশ দ্য কি রোল, রোল মানুষ সবসময় কি করে, প্লে করে। অ্যান এডুকেটেড মাদার হচ্ছে তোমার সিঙ্গুলার, তার মানে এখানে প্লেস দেওয়াই আছে সিঙ্গুলার, অ্যান এডুকেটেড মাদার প্লেজ দ্য কি রোল, একদম মৌলিক ভূমিকা পালন করে। তাহলে এইটা এক, এটাও এক, এটাও এক, মিলে গেল। চলো এবার আমরা 2 নম্বরে কোনটা হয় সেটা একটু মেলানোর চেষ্টা করি। 2 নম্বরে আছে এডুকেটেড মাদার্স, শিক্ষিত মায়েরা, এটা কিন্তু এবার প্লুরাল আছে, শিক্ষিত মায়েরা এটা প্লুরাল আছে। এর সঙ্গে আমি কোনটা মিলাবো দেখি, শিক্ষিত মায়েরা অলওয়েজ ইন টাচ উইথ ইটস মাদার, শিক্ষিত মায়েরাই কি শুধু তার না, একবার এডুকেটেড মাদার বলছে আবার মাদার, এটা হবে না, মাদার 2বার থাকলে হচ্ছে না। এডুকেটেড হার চিলড্রেন উইল বি এডুকেটেড, না হয় না। রেইজ এডুকেটেড মাদার্স, এটা হতে পারে যে তাদের শিশুদেরকে সবচেয়ে ভালোভাবে বড় করে তোলে এডুকেটেড মাদাররাই। তাহলে এডুকেটেড মাদার্স রেইজ দেয়ার চিলড্রেন, রেইজ দেয়ার চিলড্রেন
বেস্ট, তাদের শিশুদেরকে ভালোভাবে কি করে, লালন পালন করে। সো এইটা দেখো বেস ফর্ম আছে, বেস ফর্ম আছে না, শুড অথবা ক্যান এই দুইটার পরে ভার্বের বেস ফর্ম বসতে পারে। তো আমরা কোনটা দিব? শুড মানে উচিত, একজন এডুকেটেড মাদারদের উচিত তাদের বাচ্চাদেরকে সবচেয়ে ভালোভাবে করা, নাকি তারা পারে? হ্যাঁ পারে, আমি বুঝতে পারছি, ক্যান মানে পারে। সো এটা হবে 2, এটা হবে 2 অ্যান্ড এইটাও হবে 2। সো দেখো শিক্ষিত মায়েরা পারে তাদের শিশুদেরকে সবচেয়ে ভালোভাবে বাড়িয়ে তুলতে বা হচ্ছে লালন পালন করতে। দেন আমার 2 নাম্বার শেষ। হ্যাঁ 2 নাম্বার শেষ, এবার আমি 3 নাম্বার নিব। নিব একটা কালার নেই, সো এটা নিলাম। দেখো এটা হলো 3। অ্যান এডুকেটেড নেশন, একটি শিক্ষিত জাতি, এর সঙ্গে কোনটা যায় দেখি। একটা শিক্ষিত জাতি, আমার এই দুইটা শেষ, এই দুটার দিকে আমি ঘুরেও তাকাবো না, বাকিগুলার দিকে। অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি, এডুকেটেড চিলড্রেন উইল বি এডুকেটেড হয় না, এডুকেটেড জাতি কখনো এডুকেটেড হার চিলড্রেন হয় না, এই কথাটা। ওকে, অ্যান এডুকেটেড নেশন, তাহলে এটা বাদ, বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে আমার এইটা আর এইটা। অ্যান এডুকেটেড মাদার অলওয়েজ ইন টাচ, আচ্ছা বলছে অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি অলওয়েজ ইন টাচ ইটস মাদার, জাতি কখনো মায়ের টাচে থাকে, তাহলে এটাও হবে না। বাকি থাকলো কোনটা? শুধু এইটা, ড্যাশ বি ইনডেপ্টেড, ইনডেপ্টেড মানে ঋণী, ইনডেপ্টেড মানে ঋণী, আর এই বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, শুডের পরেই বেস ফর্ম হয়, ক্যানের পরেও বেস ফর্ম হয়। এখন দেখব মিনিংয়ের সাথে কোনটা যায়। একটি শিক্ষিত জাতি ড্যাশ বি ইনডেপ্টেড, ঋণী হওয়া কিছু একটা, টু ইটস এডুকেটেড মাদার্স, এটার শিক্ষিত মায়েদের প্রতি, এটা শিক্ষিত মায়েদের প্রতি ঋণী হওয়া কি একটা শিক্ষিত জাতির উচিত, একটা শিক্ষিত জাতির উচিত, তো শুড হবে এইখানে, শিক্ষিত জাতির উচিত ঋণী হওয়া এটা শিক্ষিত মায়েদের প্রতি। রাইট, এই তো মিলে গেল 3 নাম্বার। চলো এইবার আমরা 4 নাম্বারটা সিলেক্ট করি। এই যে আবার ইয়েলো কালার নিলাম, 4, এ চাইল্ড। ওকে, একটা শিশু, একটা শিশুর সঙ্গে কোনটা যায়? অলওয়েজ ইন টাচ উইথ ইটস মাদার, ইটস মানে ইহার, আর শিশুর জন্য ইটস ব্যবহৃত হয়, তার মানে অবশ্যই এটা হবে অলওয়েজ ইন টাচ উইথ ইটস মাদার, এটার মায়ের সংস্পর্শে থাকে টাইপের এরকম কিছু, তাহলে আমার এটা হবে 4 নাম্বার। ওকে হইলো, এবার সাবজেক্ট নিছি ও এক্সটেনশন নিছি, ভার্ব কোনটা নিব? এ চাইল্ড, বাকি আছে কোনটা? এইটা, এই চাইল্ড ইজ, এই বি কে আমি ইজ বানাইতে পারবো। ঠিক আছে, বি কে কি বানাইতে পারবো? ইজ বানাইতে পারবো। এ চাইল্ড সিঙ্গুলার, সো ইজ নিলাম। এ চাইল্ড ইজ অলওয়েজ ইন টাচ উইথ ইটস মাদার, একটা শিশু সবসময় এর মায়ের সংস্পর্শে থাকে, ইজ অলওয়েজ ইন টাচ, সবসময় সংস্পর্শে থাকে, এরকম বোঝাইছে। দেন ইফ দ্য মাদার, এই যে ইফ দিয়ে বলছিলাম কি সবসময় দুইটা ক্লজ থাকবে, যে পরে একটা আছে উইল বি এডুকেটেড। ওকে, ইফ দ্য মাদার, যদি মাদার এডুকেটেড V3 এর আগে হয় বি ভার্ব, তার মানে এই ইজ আবার হবে। ইফ দ্য মাদার, মাদার কিন্তু সিঙ্গুলার, তাহলে আবার কি হবে? এই ইজটা আবার হবে 5 নাম্বারে গিয়ে, এইটা 5। ইফ দ্য মাদার ইজ এডুকেটেড, এটা 5, হার চিলড্রেন উইল বি এডুকেটেড, তার শিশুরাও কি হবে? এডুকেটেড হবে। তাহলে এই দেখো আমার মিলে গেল সবগুলা। আমি প্রথম থেকে আবারও পড়ছি, অ্যান এডুকেটেড মাদার প্লেজ দ্য কি রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এডুকেটেড মাদার্স ক্যান রেইজ দেয়ার চিলড্রেন বেস্ট, তাদের শিশুদেরকে সবচেয়ে ভালোভাবে গড়ে তুলতে পারে। হ্যাঁ, তারপরে একটি শিক্ষিত জাতির উচিত ঋণী থাকা তার শিক্ষিত মায়েদের কাছে, একটা শিশু থাকে সবসময় তার মায়ের সংস্পর্শে। তারপর বলছে যদি মা যদি একটা মা যদি ইজ এডুকেটেড হার চিলড্রেন, ইফ দ্য মাদার ইজ এডুকেটেড, একটা মা যদি কি হয়? এডুকেটেড হয়, এখানে একটা কমা হওয়া উচিত ছিল, হার চিলড্রেন উইল বি এডুকেটেড, তার শিশুরাও কি হবে? এডুকেটেড হবে। এই তো খুব সুন্দরভাবে মিলে গেল। সো ইটস নট আ বিগ ডিল, জাস্ট হোয়াট ইউ নিড ইজ জাস্ট প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবা এরকম তুমি অটোমেটিকলি বুঝতে পারবা যে কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে, কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে না। আর আমি এই যে স্লাইডে যেগুলো পড়াচ্ছি এখানে আসলে আমি কোনগুলা সিলেক্ট করছি যেগুলা একেবারে রিসেন্ট, হ্যাঁ 2025-এ আসছে, সেইগুলা সিলেক্ট করছি। আর সেই সঙ্গে পুরনো প্রশ্ন ওইগুলা সিলেক্ট করছি যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে হুবহু কমন পড়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। বাট ডোন্ট ডিপেন্ড অন দ্য এক্সাম্পলস দ্যাট আই হ্যাভ কেপ্ট অন মাই স্লাইড। ওকে, এইখানে কিন্তু একদম ডিপেন্ড করা যাবে না, জাস্ট সিস্টেমটা শেখো, দেন প্র্যাকটিস শিট দেবো, তুমি আমার প্র্যাকটিস শিটটা কমপ্লিট করে গেলেই 100% মার্ক তুলে ফেলতে পারবা। ওকে, সো এইবার এইটা আসছিল রাজশাহী বোর্ড 24-এ এবং ঢাকা বোর্ড 2023-এ, দ্যাট মিনস পড়া আসছে। ঢাকা বোর্ড 23-এ আসছে, রাজশাহী বোর্ড ওটা আবার 24-এ চলে আসছে। ওকে, তো চলো এই প্রশ্নটা আমরা সলভ করি। এইখানে দেখো আমাদের এরকম আসলে টেবিল করা ছিল না, ব্যাপার না, ABCD
ই, ওরা যেভাবে মার্কিং করে দিছে তুমি আর রোমান সংখ্যায় করতে পারবে না, তুমি এবিসিডি দিয়েই কমপ্লিট করবা। ওকে, তো এবিসিডি তাহলে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বলছে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাটস ওয়াই আমি এটা রেখেছি এখানে। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং খুব ইম্পর্টেন্ট। সো গ্লোবাল ওয়ার্মিং দেখির সঙ্গে কোনটা যায়, ইন্ট্রোডাক্টরি লাইন। গ্লোবাল ওয়ার্মিং কি? মেইনলি রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী। গ্লোবাল ওয়ার্মিং কিসের জন্য দায়ী? ইট প্রোনাউন কখনো শুরুতে বসে না। ডিউ গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং ডিউ গ্লোবাল ওয়ার্মিং হয় না। ওকে, গ্লোবাল ওয়ার্মিং টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব হতে পারে। গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝায়? ড্যাশ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি, অফ দ্য গ্লোব, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং। ইয়াস, দিস ইজ দ্য লাইন উই ওয়ার লুকিং ফর, এটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ওকে, এখন এই টু এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা যায় এটা খুঁজে বের করতে হবে। গ্লোবাল ওয়ার্মিং ইজ রাইজিং টু দ্য ইনক্রিজ, না, গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু। ইয়াস, তোমরা জানো রেফার্স টু মানে কোনো কিছু বলতে বোঝায়, এই তো আমি ভার্বটা পেয়ে গেছি, তার মানে গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু, গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, তাপমাত্রা বৃদ্ধি কোথায়? অফ দ্য গ্লোব, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেল। ওকে, এইবার পরেরটা দেখো, ইররেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের তোমার দায়িত্বজ্ঞানহীন যেই কর্মকাণ্ড, মানুষের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড, এইখানে সাবজেক্টটা আ বিট বিগার। ইররেসপন্সিবল অ্যাক্টিভিটিস এটা হলো আমার সাবজেক্ট। কেন কি? এই যে এই অফটা হচ্ছে তোমার প্রিপোজিশন, সব সময় মনে রাখবা প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশন এর আগে সাবজেক্ট থাকে। ওকে, তার মানে আমার সাবজেক্ট কি? ইররেসপন্সিবল অ্যাক্টিভিটিস, দিস ইজ প্লুরাল। ওকে, সো আমার সাবজেক্ট প্লুরাল আছে এখানে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, দিস ইজ প্লুরাল সাবজেক্ট। ওকে, মানুষের তোমার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড, ওকে, ইররেসপন্সিবল অ্যাক্টিভিটিস মানুষের। ওকে, দেখি এর সঙ্গে কোনটা যায় আমাদের এক্সটেনশন। মেইনলি রেসপন্সিবল ফর ইট, ইয়েস, মানুষের দেখো যে তোমার ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিসগুলা, এইগুলাই মেইনলি রেসপন্সিবল এটার জন্য। হ্যাঁ, হয়। সো এটাই হচ্ছে আমার 2 হবে, তো 2-এর সাথে 2 পেয়ে গেলাম। তাহলে এটা তো প্লুরাল ছিল, মেইনলি রেসপন্সিবল অ্যাডজেক্টিভ, এর আগে আর হয়, তাহলে মানুষের ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিগুলাই হইল আর মেইনলি রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী। তাহলে 2 নাম্বার কিন্তু পেয়ে গেলাম আমরা, ঠিক আছে, 2 2 2 পেয়ে গেছি। তাহলে এটা 2, এটাও 2 অ্যান্ড এটাও 2। ওকে, একটু ক্লিয়ার করে লিখি, 2। তাহলে 2 আমাদের শেষ। এবার 3-এ চলে আসি। চলো 3-এ আমরা অন্য একটা কালার নিই, এই কালারটা নিই। দেখো, সি লেভেল, এটা আমার 3, সি লেভেল। ডিউ গ্লোবাল ওয়ার্মিং, নো, এটা হয় না। এইটা আর এটা শেষ, তাহলে এটা আমি মিলাইলাম, হয় না। টু বি ভালনারেবল হয় না। টেম্পারেচার রাইজ টু গ্রেট এক্সটেন্ট, ওকে, কোনটা হতে পারে? ইজ রাইজিং। আচ্ছা, এই ডিউ এর পরে না একটা 2 ছিল, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। এবার পড়ো, ডিউ টু মানে কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। ডিউ টু মানে কি? সবসময় মনে রাখবা যে ডিউ টু মানে হলো কারণে। ওকে, তাহলে দেখো এই যে সি লেভেল ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হইতেছে? ইজ রাইজিং, এই তো মিলে গেছে 3। তাহলে ইজ রাইজিং, সি লেভেল ইজ রাইজিং ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সি লেভেল বাড়তেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তেছে। অ্যাজ এ রেজাল্ট দ্য কোস্টাল এরিয়াজ, এই যে কোস্টাল এরিয়াগুলা কি হচ্ছে? কোস্টাল এরিয়াজ আমার প্লুরাল সাবজেক্ট, কোস্টাল এরিয়াগুলা, এন্ড এটাকে আমি 4 নাম্বার ধরলাম। কোস্টাল এরিয়া, আমি একটু কালারটা চেঞ্জ করি যাতে আমার 3-এর সঙ্গে একটু কন্ট্রাস্ট হয়। ওকে, সো দ্য কোস্টাল এরিয়াজ, অর্থাৎ কোস্টাল এরিয়াগুলা কি হচ্ছে? টু বি ভালনারেবল হতে পারে, টেম্পারেচার রাইজ টু গ্রেট এক্সটেন্ট, টু বি ভালনারেবল এটা হতে পারে। রিডিউস টু বি হয় না, আর গোয়িং টু বি ভালনারেবল, ইয়েস, কোস্টাল এরিয়াগুলা ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। ভালনারেবল মানে কি? ভালনারেবল মানে ঝুঁকিপূর্ণ, ভালনারেবল মানে ঝুঁকিপূর্ণ। কোস্টাল এরিয়া মানে কি? উপকূলীয় অঞ্চল। উপকূলীয় অঞ্চল কি হচ্ছে দেখো তো, ড্যাশ টু বি ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে উপকূলীয় এরিয়াগুলো। সো প্লুরাল আছে, আর গোয়িং, তাহলে 4 হবে, আর গোয়িং টু বি ভালনারেবল, ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি, এটা আমার 5 নাম্বার। ক্যান রিডিউস, ইয়েস, এটার ব্যবহার কি করতে পারে? রিডিউস করতে পারে।
ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি ক্যান রিডিউস, কি রিডিউস করতে পারে? টেম্পারেচার রাইজ। এই টেম্পারেচার রাইজকে করতে পারে গ্রেট এক্সটেন্ট, বিশাল পরিসরে কি করতে পারে? টেম্পারেচার রাইজকে তোমার রিডিউস করতে পারে বা কমাইতে পারে। এই তো মিলে গেল। সো ইটস নট টু ডিফিকাল্ট ফর আস টু কমপ্লিট টেবিল ম্যাচিং অফ ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, সো দেখো এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স নিয়ে বলছে, এটাও খুব সহজ, একদম কঠিন না। সাবজেক্ট অ্যান্ড দিস ইজ ভার্ব অ্যান্ড দিস ইজ এক্সটেনশন। চলো সলভ করি। আমি জাস্ট তোমাকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিয়ে সলভ করে দেওয়ার ট্রাই করতেছি যে কীভাবে এক্সাম হলে প্রবলেমগুলো রেইজ করতে পারে আর তুমি কেমনে সলভ করবা। ওকে, আমি এখানে একজন জাস্ট প্রবলেম সলভার, তোমার মতো এক্সাম দিচ্ছি। তুমি আমার সামনে আছো, তুমি এখন আমার হচ্ছে এক্সামিনার আর আমি এক্সাম দিচ্ছি। একদম প্রিপারেশন ছাড়া জাস্ট আমি যে টেকনিকটা জানি অমনি মিলাই যাচ্ছে। আর এই লেভেলের ইংলিশ 9-10-এর এত বেসিক সেন্টেন্স, এটা আমার কাছে এখন অনেক সহজ। দ্যাটস ওয়াই আসলে তোমাদের কাছে আমি সেটাই ডেলিভার করার চেষ্টা করতেছি যেটা একদম এক্সাম হলে তোমরা ফিল করবা যে একটা কোয়েশ্চেন আসছে একদম নতুন, বাট ওইটাকে কেমনে সলভ করতে হয় ক্যালকুলেট করে, ওই টেকনিকটাই শেখাচ্ছি। সো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। ইন্ডিপেন্ডেন্স, এটা সাবজেক্ট। আমার সাবজেক্ট মিসিং আছে একটা, 1 2 3 4 5 6। ও এই সময় 6টা ছিল সিলেট বোর্ডে, 6টা আসছিল, এই যে 3 3 6। ওকে, একটা করে সব জায়গায় মিসিং, তাহলে কি 5টাই হবে টোটাল? ইয়েস, হইতে পারে। এখানে একটা মিসিং, এখানে একটা মিসিং, এখানে একটা মিসিং, তার মানে আসলে কয়টা? সবগুলোতে একটা করে মিসিং আছে, 5টা করলেই হবে। ইন্ডিপেন্ডেন্স, দিস ইজ সাবজেক্ট। ইন্ডিপেন্ডেন্স 1 নাম্বার নিলাম। ইন্ডিপেন্ডেন্স দ্য ওয়্যার, ইন্ডিপেন্ডেন্সের সাথে ওয়্যার হয় না। টু দ্য ব্যাটেল ফিল্ড, ইন্ডিপেন্ডেন্স কি ব্যাটেল ফিল্ডে কিছু একটা? না, যুদ্ধক্ষেত্র না। ইট ইন্ডিপেন্ডেন্স, ইট প্রোনাউন শুরুতে হবে না। ওকে, ইন ইন্ডিপেন্ডেন্স এত সালে কাদের ইন্ডিপেন্ডেন্স তো বলেন 71 হবে না। দ্য বার্থ রাইট অফ এ ম্যান, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা হচ্ছে দ্য বার্থ রাইট অফ এ ম্যান, একটা মানুষের জন্মগত অধিকার। তাহলে এটা হবে আমার 1 নম্বরে, কোনো সন্দেহ নাই এটা 1 নম্বরে হবে। There is no doubt that this answer will be in the question number 1. So independence হইল কি? The birthright of a man. Independence হচ্ছে সিঙ্গুলার, ইন্ডিপেন্ডেন্স তাহলে কি হবে? এটা হইল is, এটা 1 নাম্বার, is the birthright of a man. সো দেখো নো নেশন, কোনো জাতি, এটা আমার 2, কোনো জাতি, নো নেশন, দেখো উইদাউট স্ট্রাগল, নো নেশন ড্যাশ ইট, এটাকে কিছু করতে পারে না সংগ্রাম ছাড়া, তো এটা অবশ্যই 2 নাম্বারে হবে। তো নো নেশনের সাথে সবসময় উইদাউট হয়, যে উইদাউট স্ট্রাগল, সংগ্রাম ছাড়া কোনো জাতি কি করতে পারে না, ক্যান অ্যাচিভ ইট। ঠিক আছে, ক্যান অ্যাচিভ এর পরে ইট হয়, যেটা অর্জন করতে পারে না, তাহলে অবশ্যই এটা 2 হবে। এবার দেখো নাম্বার 3, আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার যুদ্ধ 1971-এ, তাই না? তাহলে অবশ্যই 3। 1971-এ কি ঘটেছিল? took place মানে ঘটেছিল। our war of independence took place in 1971, মিলে গেল। এবার দেখো 4 নাম্বার, people of all walks of life, সর্বস্তরের মানুষজন টু দ্য ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্রে গেছিল, হইতে পারে। আবার সর্বস্তরের মানুষজন যুদ্ধে গেছিল, এটাও হইতে পারে। তো আগে হলো যুদ্ধের কথা বলা দরকার, তারপর যুদ্ধক্ষেত্রের কথা বলা দরকার। সবসময় আগে বড় জায়গা, তারপর ছোট জায়গায় আসবে। তাহলে অল পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ ড্যাশ দ্য ওয়্যারে কি করে মানুষ জয়েন করে, তাহলে এটা 4 নাম্বার হবে। ঠিক আছে, ওয়েন্টেড থাকলে টু দ্য ওয়্যার হইতো, এই যে ওয়েন্টের পরে দেখো 2 আছে, হ্যাঁ। সো দে, তাই 5 নাম্বারে কি হবে? 5 নাম্বারে হবে দে ওয়েন্ট কোথায়? টু দ্য ব্যাটল ফিল্ড। এই তো মিলে গেল, তারা যুদ্ধক্ষেত্রে গেছিল। খুব সহজ, একদম ইজি। এবার চলে যাই পরেরটাই। দেখো এইখানে আছে আমার এটা সাবজেক্ট, এইটা ভার্ব, এইটা এক্সটেনশন, এন্ড এটা আসছিল বরিশাল বোর্ড 2024-এ। সো দ্য রিপাবলিক অফ মালদ্বীপস নিয়ে বলছে। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, তোমাদের কাছে মালদ্বীপ দেশটা দেখো কি প্লুরাল, তাই না? এরকম কিছু দেশের নাম আছে পৃথিবীতে প্লুরাল দেশ, হ্যাঁ, যেমন নেদারল্যান্ডস, দ্য নেদারল্যান্ডস, ঠিক আছে, দ্য ইউনাইটেড স্টেটস, স্টেটস প্লুরাল। ওকে, তো দেখো কিন্তু যদিও এখানে প্লুরাল আছে, বাট এটা আসলে একটা সিঙ্গুলার সাবজেক্ট, বিকজ দিস ইজ দ্য নেম অফ এ কান্ট্রি, এটা সিঙ্গুলার। দ্য রিপাবলিক অফ মালদ্বীপ দেশটা 1 নম্বরে নিলাম। দেখো আমার সাবজেক্ট সবগুলো আছে, সো একটাও মিসিং নাই, ভার্বও একটাও মিসিং নাই, 3 আর 2 5, এক্সটেনশনও মিসিং নেই, জাস্ট মিলাইতে হবে আমাকে। সো মালদ্বীপ দেশটা ড্যাশ দ্য ট্যুরিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ মালদ্বীপ দেশটা হইতেই পারে যে
অ্যাক্রস সারা বিশ্বের ট্যুরিস্টদেরকে আকর্ষণ করতে পারে, অনেক কিছু হইতে পারে। তো এটা হওয়ার পসিবিলিটি আছে, হ্যাঁ পসিবিলিটি আছে, বাট কোনটা নিব সবচেয়ে বেস্টটা? মালদ্বীপ রিপাবলিকটা দ্য কান্ট্রি এভরি ইয়ার, মালদ্বীপের সাথে আবার দ্য কান্ট্রি এভরি ইয়ার হয় না। এ সাউথ, ইয়েস দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন, এটা পরিচয় ওর, একটা সাউথ এশিয়ান কান্ট্রি, এটা হতে পারে। দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জের ব্যাড ইম্প্যাক্ট ফেস করতেছে, এটাও হইতে পারতো, বাট এটার পরিচয় আগে পাইছে, সো এটার তুলনায় এটাই বেস্ট। ইন দ্য ইন্ডিয়ান ওশান, হ্যাঁ ভারত মহাসাগরে অবস্থিত, এটাও হইতে পারে, কিন্তু আগে সাউথ এশিয়ান কান্ট্রি বলো, তারপরে বললো যে তুমি কোথায়, ভারত মহাসাগরে অবস্থিত। তাইলে ওইটা একে বলছো, এইটা একে বলো যে একটা সাউথ এশিয়ান কান্ট্রি। দ্য রিপাবলিক অফ মালদ্বীপ ইজ, ওকে, ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি, একটা সাউথ এশিয়ান কান্ট্রি। তারপরে 2 নম্বরে বল দ্য লোকেশনের কথা বলছে, লোকেশন, এটা 2, লোকেশন কোথায়, এই যে ইন্ডিয়ান ওশানের মধ্যে 2, দ্য লোকেশন, এখানে আবার বি বলছে তাই না, তাহলে তুমি আবার ইজ বলতে পারবা, এটা ইজ হয়েছিল, দ্য রিপাবলিক অফ মালদ্বীপ ইজ, এটাও আবার ইজ হবে। দ্য লোকেশন অফ দ্য কান্ট্রি ইজ, এটা হবে 2, হ্যাঁ, ইজ ইন দ্য ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশানের মধ্যে। ইটস হ্যাভেনলি বিচেস, এর যেই স্বর্গীয় তোমার বিচগুলা বা হচ্ছে সমুদ্র উপকূলগুলো বা হচ্ছে এক কথায় সমুদ্র তীর যেগুলা, তোমার এটার যে তোমার স্বর্গীয় সমুদ্র তীরগুলা বা বিচগুলা, ড্যাশ দ্য ট্যুরিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ সারা বিশ্বের ট্যুরিস্টদেরকে কি করে এটা খুঁজে বের করতে হবে। হ্যাভেনলি বিচেসগুলা, এটা হলেও 3 আমার, এটাও 3। এই স্বর্গীয় বিচগুলা কি করে, ট্যুরিস্টদেরকে কি করে, ভিজিট করে না, এই বিচ তো আর ভিজিট করে না, বিচ কি করে, অ্যাট্রাক্ট করে তাই না, তাহলে এটা হবে 3। এই বিচেসগুলা, হ্যাভেনলি বিচেস কি আছে, প্লুরাল, তাহলে আমার কোনো এসিএস লাগানোর দরকারও নাই, যা আছে সেটাই হবে, অ্যাট্রাক্ট দ্য ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে, 3 মিলে গেল। মিলিয়নস অফ ট্যুরিস্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশ থেকে মিলিয়নস অফ ট্যুরিস্টরা কি করে, ট্যুরিস্টরা করে ভিজিট, প্লুরাল আছে এবং ভিজিট আছে, এস নাই, তাহলে এরকমই হবে। 4, তারা ভিজিট করে, হ্যাঁ তারা ভিজিট করে কি, দ্য কান্ট্রি এভরি ইয়ার, হ্যাঁ প্রত্যেক বছর, তার মানে এটা হবে 4। আর 5 নাম্বার, আনডাউটেডলি দ্য কান্ট্রি, নিঃসন্দেহে এই দেশটা বাকি আছে কোনটা, ফেসেস, ইয়েস সিঙ্গুলার, কান্ট্রিটা সিঙ্গুলার, তাহলে এইটাই হবে সিঙ্গুলার, এস যেহেতু আছে, ওকে, ফেসেস সিঙ্গুলার আছে, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার আছে মিলে গেছে, ফেসেস কি ফেস করে, ইয়েস দ্য ব্যাড ইম্প্যাক্ট, ওকে, ব্যাড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জের ব্যাড ইম্প্যাক্ট ফেস করে প্রত্যেক বছর। তো এই ছিল হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 24-এর কোয়েশ্চেন। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ অফ যশোর বোর্ড 2024 সালের, এটাও বেশ ইম্পর্টেন্ট, আমার খুব ভালো লাগছে, দ্যাটস এটা আমি রেখেছি তোমাদের জন্য, যশোর বোর্ড 2024-এর প্রশ্নটা। তো দেখি কি বলছে, এটা লক্ষ্যহীন একজন মানুষের কথা বলছে, এ ম্যান উইদাউট অ্যান এইম, লক্ষ্য ছাড়া একজন মানুষ, দেখো আমার সাবজেক্ট সবগুলো আছে, আমি এটাকে 1 নাম্বারে নিলাম, ভার্ব আমার 3টা আছে, দ্যাট মিনস আমাকে 5টা বানাইতে হবে, এখানে এক্সটেনশন 5টাই আছে। সো দেখি একটা মানুষ, লক্ষ্য ছাড়া একজন মানুষ, তার একটা ডেফিনিট এইম থাকে না, লক্ষ্য ছাড়া মানুষের নির্দিষ্ট কোনো এইম থাকে না। মোর ডিফিকাল্ট, সে তো আসলে কোনো প্রফেশনেও নাই, বা তাকে ডিফিকাল্টও বলা যায় না একজন মানুষকে। লাইক এ শিপ উইদাউট এ রাডার, ইয়েস উইদাউটের সাথে উইদাউট মিল আছে, হ্যাঁ লক্ষ্যহীন একজন মানুষ কিসের মতো, একটা রাডার ছাড়া শিপের মতো, জাহাজের মতো, যে জাহাজের রাডার নাই সে কিন্তু চলতে পারে না, হ্যাঁ বা ঠিক মতো। সো দেখো এইটা হচ্ছে আমার 1 হবে, তাহলে এ ম্যান, এটা সিঙ্গুলার আছে, প্রিপোজিশন এই যে উইদাউট, তার আগেরটা সাবজেক্ট সিঙ্গুলার, এ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক এ শিপ, কি বলতে হবে, এটাকে ইজ বানাইতে হবে সিঙ্গুলার যেহেতু, অ্যান্ড এটা হবে 1, ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার, একটা রাডার ছাড়া শিপের মতো। সো এভরিবডি, সবসময় সো দিয়ে তোমার একটা পরামর্শ দিবে এবং এখানে শুড হবে, সো এভরিবডি শুড হ্যাভ, এটা 2, সো এভরিবডি শুড হ্যাভ, ইয়েস সবার কি থাকা উচিত, একটা নির্দিষ্ট এইম থাকা উচিত, তাহলে এটা হবে 2 নম্বর, সবার কি থাকা উচিত, একটা নির্দিষ্ট এইম থাকা উচিত। তারপরে 3 নাম্বার, বাট নাথিং, কিন্তু কিছুই না, ওকে, দেখো নাথিং যখন বলে সবসময় কম্পেয়ার করে, নাথিং মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ এ প্যাশন, একটা প্যাশনের প্রফেশন, একটা প্রফেশনের চয়েসের চেয়ে কঠিন আর কোনো কিছু হইতে পারে না, নাথিং, তাহলে আমার এটা হবে 3, এটাও হবে 3, ওকে, নাথিং ইজ হতে পারে, নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান, ইয়েস আবারও ইজ হয়, নাথিং ইজ, তাহলে এটা হবে 3, নাথিং ইজ মোর ডিফিকাল্ট অ্যান্ড নাথিং বিকামসও হয়, কিন্তু সেক্ষেত্রে ইজটা বেশি সুইটেবল লাগে, নাথিং ইজ মোর ডিফিকাল্ট। দেখো বিকজ দে আর, ওকে দে আর, কারণ সেখানে বা কারণ দেয়ারের সাথে কোনটা যায়, আমরা 1 2 3 বসায় ফেলছি, ভেরি ডিফিকাল্ট, দে আর ভেরি ডিফিকাল্ট হয় না, দেয়ারের পরে সবসময় নাউন হয়, সাবজেক্ট হয়, তবে দে আর
মেনি পাথস অ্যান্ড কোর্সেস ওপেন টু অল, অর্থাৎ এই দেখো, কারণ অনেক পথ এবং কোর্সই অনেকের জন্য খোলা আছে, তো দেয়ার আর ড্যাশ, ঠিক আছে। এই যে পাস, দেয়ার মূলত কোনো সাবজেক্ট না, দেয়ার মূলত একটা প্লেস, মনে রাখবা। দেয়ারের পরে তুমি বেশিরভাগ সময়ই দেয়ারের পরে ভার্ব পাবা, অ্যান্ড তারপরে গিয়ে সাবজেক্ট পাবা, অ্যান্ড সেই সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। যে মেনি পাথস, এটা প্লুরাল, হ্যাঁ, দিস ইজ সাবজেক্ট, দেয়ারের ক্ষেত্রে শেষে সাবজেক্ট থাকে। সো বিকজ দেয়ার মেনি পাথস, নিলাম এটা 4। অনেক পাথ আছে তো তাই কঠিন বলছে, এটাও 4 নিলাম। মেনি পাথস বিকজ দে আর, এই যে মেনি পাথস আছে না, তো আমার বিভার্বকে আবার নিতে হবে, এন্ড সেটাকে আর বানায় নিতে হবে। তাহলে ইজকে আমি 2বার নিলাম, কিন্তু আমাকে এই 4-এর জন্য আর বানাইতে হবে এই বিভার্বকেই আর, এবং সেটাকে বানাবো 4। তাহলে 1 আর 3 ব্যবহার করছিলাম ইজ, এই বিভার্বকে আবার ব্যবহার করলাম আর বানায়, হ্যাঁ, যে বিকজ দে আর মেনি পাথস, ওকে, এটা 4। মেনি পাথস অ্যান্ড কোর্সেস ওপেন টু অল, সবার জন্য পথ খোলা। বেশিরভাগ সময় দেয়ারের ক্ষেত্রে তুমি বি ভার্বগুলাই পাবা, এই যে আর। ওকে, এবার 5 নাম্বার, দ্যাট ইজ হোয়াই, সেই জন্য, টু চুজ এ প্রফেশন, একটা পেশার চয়েস। টু চুজ এ প্রফেশন, ইনফিনিটিভ সবসময় কি হয়, সিঙ্গুলার হয়, একটা পেশা পছন্দ করা। বিকামস, বাকি আছে, মিলে গেছে সিঙ্গুলার, বিকামস ভেরি ডিফিকাল্ট ফর এ স্টুডেন্ট, এটাই বলছে। এই জন্য একটা প্রফেশন চয়েস করা একটা স্টুডেন্টের জন্য খুবই কঠিন হয়, ডিফিকাল্ট হয়। সো এই ছিল হচ্ছে আমাদের টোটাল লাইভ সলিউশনের পার্ট। 2টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে, 2টা কোয়েশ্চেন যারা আমার ক্লাসের কমেন্টে আনসারগুলো দিতে চাও, তোমরা চাইলে এই 2টা কোয়েশ্চেনের আনসার আমাকে কিন্তু কমেন্টে জানাইতে পারো যে কি হইতে পারে। এই দুটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই 2টা কোয়েশ্চেন, একটা হচ্ছে চিটাগং বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 22, আর আরেকটা হচ্ছে তোমার এই যে চিটাগং বোর্ড 24, কুমিল্লা বোর্ড 20। এই 2টা কোয়েশ্চেন তোমরা, আমি এই ক্লাসটার নোটটা তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব, সেই কমেন্টে বা ডেসক্রিপশন থেকে ওইটা অবশ্যই ডাউনলোড করবা, করে নিয়ে আমি আশা করব যে টেকনিকগুলো তোমাদেরকে শেখাইলাম টেবিলের জন্য, টেবিল ম্যাচিংয়ের এই টেকনিকগুলো মেনটেন করে এই 2টা প্রশ্ন সলভ করে তোমরা কমেন্টে আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিবা যখন দেখতেছো। অ্যান্ড তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য, পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তুমি যেই ক্লাসেই পড়ো না কেন, অবশ্যই আমরা এসএসসির পরীক্ষার্থীদের জন্য বানাইছি, তবে এরপরেও যারা আসছো পরবর্তী ব্যাচ, তারাও আমাদের প্র্যাকটিস শিটটা ওখান থেকে ডাউনলোড করতে পারো। প্র্যাকটিস শিট ডাউনলোড করেও কিন্তু তুমি আরও প্র্যাকটিস করে ফুললি কোনো বই ছাড়াই এই গ্রামারের যে টপিকগুলো আমরা পড়াচ্ছি, উইদাউট এনি বুক, তুমি জাস্ট এই প্র্যাকটিস শিটগুলো সলভ করে গেলে, এই ক্লাসটা করলেই তোমার একটা 360 ডিগ্রি প্রিপারেশন হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আমার ক্লাসে যুক্ত থেকে পরবর্তী গ্রামারগুলো এরকম ইজি করে নিবা, সেই রকম একটা এক্সপেকটেশন নিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।